আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা স্ক্রিনে এই এলেন্সের এলেন্স কিনুটি দেখতে পাচ্ছেন। আমি এই এলেন্স কিনুস লেখার উপর টাচ করলাম। টাচ করলে আমাদের ইন্ডেক্স চলে আসলো। ইন্ডেক্সে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেমিডিটির উপরে টাচ করব। অ্যান্টিমোনিয়াম ক্লোরাম লেখার উপর টাচ করলাম। অ্যান্টিমোনিয়াম ক্লোরাম রেমিডিটি চলে আসলো। আমি আর একটু বড় করে নিলাম। আপনারা মোবাইলটা ল্যান্ডস্কেপ করে নিলে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে, বড় বড় দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইচসি এলেন্সের এলেন্স কিনুট থেকে অ্যান্টিমোনিয়াম ক্লোরাম রেমিডিটি, সংক্ষেপে এএনটিসি। অ্যান্টিম ক্লোরের কমন নেম সালফাইড অফ অ্যান্টিমনি, সালফাইড অফ অ্যান্টিমনি, আর এর সায়েন্টিফিক নেম SbS3। নরেন্দ্রনাথ স্যারের চার কথা দেখতে পাচ্ছেন। স্থূল দেহ ও জিহ্বায় সাদা পুরু লেপ। স্থূল দেহ ও জিহ্বায় সাদা পুরু প্রলেপ। দ্বিতীয় কথা, খাবারে অরুচি এবং খাবারের পরপরই বমি। তো এই বানানটা এখানে একটু ভুল হয়েছে, শেষে রসি হবে। তৃতীয় কথা, ক্রোধ, ক্রন্দন, বিরক্ত, বিষণ্ণতা। গোসল ও সহ্য সালফারেও রয়েছে। তাহলে তার প্রথম কথা অনুযায়ী স্থূল দেহ মানে মোটা সোটা থাকবে, এবং জিহ্বায় সাদা পুরু প্রলেপ থাকবে, জিহ্বাটার মধ্যে একটা সাদা মোটা প্রলেপ থাকবে, এবং খাবারে অরুচি থাকবে, খাবার খেতে ভালো লাগবে না, এবং খাবারের পরপরই তার বমি হবে, ভমিটিং আফটার ইটিং। তৃতীয় কথা, ক্রোধ, ক্রন্দন, বিরক্ত, বিষণ্ণতা এগুলো থাকবে তার মাইন্ড সিমটমে। ক্রোধ, সে খুব রাগী থাকবে, কান্না করবে, বিরক্ত হয়ে যাবে, ইরিটেবল থাকবে, বিষণ্ণতা, স্যাডনেস থাকবে, এবং গোসল, অনীহা থাকবে, গোসলে অসহ্য, অ্যাভারশন টু বাথিং, গোসল করতে চাইবে না। আমরা নরেন্দ্রনাথ স্যারের চার কথা দেখলাম। এখন আমরা এসি এলেন্স স্যারের এলেন্স কিনুটের মডালিটিতে চলে যাচ্ছি। অ্যান্টিম ক্লোরের মডালিটি দেখতে পাচ্ছেন, অ্যাগ্রাভেশনে রয়েছে, যেটা আমাদের খাবারের পরপরই বমি। এই কথাটাতে এখানে স্যার বলেছেন আফটার ইটিং। আফটার ইটিং মানে খাওয়ার পরে তার অ্যাগ্রাভেশন হয়। কোল্ড বাথ, গোসলে অসহ্য, আমরা আগে নরেন্দ্রনাথ স্যার বলেছেন। কোল্ড বাথস, অ্যাসিডস অর সোর ওয়াইন, টক খাবার বা টক মদ। টক খাবার বা টক মদ, তাহলে তার খাওয়ার পরে বাড়ে, ঠান্ডা পানিতে গোসল করলে বাড়ে, টক জাতীয় খাবার বা টক কোনো মদ খেলে বাড়ে। আফটার হিট অফ সান অর ফায়ার, সূর্যের তাপে বাড়ে বা আগুনের তাপে বাড়ে। আফটার হিট অফ সান অর ফায়ার, সান অর ফায়ার মানে সূর্য অথবা আগুনের উত্তাপে তার বেড়ে যায়। এটা সেকেন্ড গ্রেড সিমটম, মনে রাখবো যে সূর্যের তাপে বা আগুনের তাপে অ্যাগ্রাভেশন হয়। এক্সট্রিমস অফ কোল্ড অর হিট, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম, মানে অতিরিক্ত যদি হয়, ঠান্ডা বা গরম দুটা যে কোনো একটা অতিরিক্ত হলে, ঠান্ডা অতিরিক্ত হলেও অ্যাগ্রাভেশন হয়, গরম অতিরিক্ত হলেও অ্যাগ্রাভেশন হয়, অতিরিক্ত ঠান্ডা বা গরমে। আর এখানে এখানে কম্বাইন্ড যে ম্যাট্রিয়ামেডিকা, সেটা থেকে এখানে আবু হোসেন সরকার স্যার এবং নরেন্দ্রনাথ স্যারের কিছু কথা এখানে চলে এসেছে। এটা এটা কি পড়বো স্যার, না শুধু এলেনই পড়বো? শুধু অ্যালেনটাই পড়ুন। জি স্যার। তাহলে এখানে মডালিটিতে অ্যাগ্রাভেশনের শুধু এটাই ছিল, খাওয়ার পরে বাড়ে, ঠান্ডা পানিতে গোসল করলে বাড়ে, টক খাবার বা টক মদ খেলে বাড়ে, সূর্যের তাপ বা আগুনের তাপে বাড়ে, এবং অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমে বাড়ে। আমরা অ্যান্টিক্লুডের এমুলেশনটা এসিএল এলেন্স কিনুট থেকে দেখছি। এমুলেশনে রয়েছে ইন দি ওপেন এয়ার
তাহলে ওপেন এয়ার খোলা বাতাসে তার উপশম হয়। ডিউরিং রেস্ট বিশ্রাম করার সময়। আফটার এ ওয়ার্ম বাথ ঠান্ডা পানিতে গোসল করলে বারে আমরা দেখেছি যেহেতু যে কোল্ড বাথ, তো এখানে এমুলেশন রয়েছে ওয়ার্ম বাথ, মানে কোল্ড বাথ দিয়ে অ্যাগ্রাভেশন হয়, ওয়ার্ম বাথ দিয়ে তার এমুলেশন হয়, উল্টাটা। ঠান্ডা পানিতে গোসল করলে যেহেতু অ্যাগ্রাভেশন হয়, তাহলে গরম পানিতে তার উপশম হবে, ওয়ার্ম বাথ এমুলেশন। তাহলে খোলা বাতাসে বিশ্রাম করলে গরম পানিতে গোসলের পর তার এমুলেশন হয়। আর এখানে কম্বাইন্ড ম্যাটেরিয়া মেডিকাটা এখানে দিয়ে দিয়েছিলাম, আবু হোসেন সরকার স্যার, এম ভট্টাচার্য স্যার, এরনাথ স্যার, যেটা আমরা করতে চাচ্ছি পরেরটা এভাবে সাজাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা কনস্টিটিউশনে চলে যাচ্ছি। তাহলে আমরা মডেলিটিটা দেখলাম, এখন কনস্টিটিউশনটা দেখি। এখানে কনস্টিটিউশনে রয়েছে ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপুল inclined to grow fat for the extremes of life। তাহলে ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপুল, এটা শিশুদের জন্য এবং ইয়ং পিপুল যুবক যুবতীদের জন্য, যারা ইনক্লিন টু গ্রো ফ্যাট, যারা মোটা হওয়ার একটা প্রবণতা, ইনক্লিন টু গ্রো ফ্যাট, ফ্যাট হয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে, সহজে মোটা হয়ে যায়, যেটা ক্যালকিরিয়া কার্ভে রয়েছে। ফর দি এক্সট্রিমস অফ লাইফ, জীবনের চরম পর্যায়ে এই ওষুধটি কার্যকর। ফর দি এক্সট্রিমস অফ লাইফ, তো মোটা হওয়ার প্রবণতা থাকে, এই কথাটা এখানে সেকেন্ড গেটে রয়েছে, ইনক্লিন টু গ্রো ফ্যাট। এই যে যুবক যুবতী বা শিশু যারা রয়েছে, শিশু যুবক যুবতী যারা মোটা হওয়ার যাদের একটা প্রবণতা রয়েছে, এটা ক্যালকিরিয়া কার্ভের সাথে পার্থক্য করব আমরা। ওল্ড পিপুল উইথ মর্নিং ডায়রিয়া suddenly become constipated or alternate diarrhea and constipation, pulse hard and rapid। তাহলে ওল্ড পিপুল উইথ মর্নিং ডায়রিয়া, বৃদ্ধ লোক যারা, যাদের খুব ভোরে ডায়রিয়া হয় এবং সাডেনলি বিকাম কনস্টিপেটেড, আবার হঠাৎ করে যারা আবার কোষ্ঠকাঠিন্যে ভুগে, হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য শুরু হয়, সকালে ডায়রিয়ার সমস্যায় ভুগছিল, হঠাৎ করে আবার কোষ্ঠকাঠিন্য শুরু হলো। অথবা অর অল্টারনেট ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, অথবা ডায়রিয়া এবং কনস্টিপেশন দুইটা, মানে একবার ডায়রিয়া একবার কোষ্ঠকাঠিন্য, এরকম পর্যায়ক্রমে থাকে। একবার তার পায়খানাটা পাতলা, যেটা উদরাময়, আবার শক্তমল কোষ্ঠকাঠিন্য, এটা পর্যায়ক্রমে থাকে, ঘুরে ফিরে আসে, শক্তমল একবার, নরমল একবার, এরকম। পালস হার্ড অ্যান্ড র্যাপিড, পালসটা তার কেমন? পালস তার নাড়িটা খুব হার্ড, শক্ত এবং ধীর, এবং র্যাপিড মানে দ্রুত, তার পালসটা শক্ত এবং ধীর, দ্রুত হয়। তার পালসটা তাহলে ধীর মানে শক্ত এবং দ্রুত হয়, পালসটা খুব দ্রুত। তো এখানে আমরা শুধুমাত্র ক্যালকিরিয়া কার্ভের সাথে যে মোটা হওয়ার প্রবণতা থাকে, এটা নিয়ে আমরা আমাদের ডাক্তার আমিনুল শফিক স্যার মহোদয়ের কাছে চলে যাব। আমি স্যারকে অনুরোধ করছি এ ব্যাপারে তুলনামূলক আলোচনা করার জন্য। স্যার একটু সামনের দিকে এগিয়ে যান, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা একটা মাত্র লাইন, স্যার পরবর্তীতে আলোচনা করবেন। আমরা মেন্টাল সিমটমে চলে যাচ্ছি। আমরা এন্টিমক্রুড রেমেডিটি এসসি এলেন স্যারের ইনস্টিটিউট থেকে পড়ছি। এন্টিমক্রুডের মেন্টাল সিমটম কেমন? চাইল্ড ইজ ফিটফুল, পেভিশ, ক্যান নট বেয়ার টু বি টাচড অর লুকড এট, এটা এখানে ফার্স্ট গ্রেড সিমটম। তাহলে এখানে কি বলা হলো? শিশুটা কেমন? চাইল্ড ইজ ফিটফুল, খিটখিটে ও পেভিশ, রাগী। ক্যান নট বেয়ার টু বি টাচড অর লুকড এট, মানে তার দিকে কোনো ধরনের ক্যান নট বেয়ার মানে সহ্য করতে পারে না, টু বি টাচড কেউ তাকে স্পর্শ করা, অর লুকড এট মানে তার দিকে তাকিয়ে থাকা, স্পর্শ করা বা তাকিয়ে থাকাটা সে সহ্য করতে পারে না। এটা এন্টিমক্রুডের মাইন্ড সিমটমের ফার্স্ট গ্রেড সিমটম। সালকি, গুমরা মুখ করে থাকে সে, গুমরা মুখ। অনেকেই আমরা দেখি যে হাসতে দেখা যায় কম, গুমরা মুখ করে থাকে। গুমরা মুখ করে থাকলে কিন্তু মুখটা দেখতে ভালো লাগে না। সালকি তার মুখটা, এন্টিমক্রুডের যে মাইন্ড সিমটমে মুখটা গুমরা মুখ করে থাকে, বিষণ্ণ মুখ তার। ডাজ নট উইশ টু স্পিক অর বি স্পোকেন টু, তার ডাজ নট উইশ কি ইচ্ছা নেই, উইশ নেই, টু স্পিক কথা বলতে, অর বি স্পোকেন টু কথা বলতে বা শুনতে, মানে কেউ বলুক
বি স্পোকেন টু, কেউ বলুক এটাও সে আশা করে না, বা সে নিজেও বলবে না, সে নিজেও বলবে না, কেউ কেউ কথা বলুক এটাও সে আশা করে না। সে কথা বলতে নিজেও কথা বলতে আশা করে না, অন্য কেউ কথা বলুক এটাও আশা করে না। এটা এন্টিম টার্ট, আয়োডিয়াম এবং সাইলিশিয়াতে রয়েছে, যে সে নিজেও কথা বলতে চায় না, অন্য কেউ কথা বলুক এটাও সে চায় না। অ্যাংরি অ্যাট এভরি লিটিল অ্যাটেনশন, অ্যাংরি অ্যাট এভরি লিটিল অ্যাটেনশন, সে রাগান্বিত হয় কিসে? এভরি লিটিল অ্যাটেনশন, সে আদর করলে চটে যায়, আদর করলে রেগে যায়। লিটিল অ্যাটেনশন মানে তার দিকে একটু লক্ষ্য করলে বা তাকে একটু করলে, এভরি লিটিল অ্যাটেনশন, সে আদর করলে রেগে যায়, অ্যাংরি, রাগান্বিত হয়। এভরি লিটিল অ্যাটেনশন, তার দিকে একটু যত্ন করতে চাইলে তাকে সে রেগে যায়। তাহলে আমরা এটা দেখলাম যে সে কেউ তাকে স্পর্শ করুক বা তার দিকে তাকিয়ে থাকুক এটা সে সহ্য করতে পারে না। আবার কেউ কথা বলুক বা সে নিজেও কথা বলবে না, কেউ কথা বলুক এটাও সে চায় না। নিজেও কথা বলবে না, অন্য কেউ কথা বলুক এটাও সে চায় না। আবার তাকে কেউ স্পর্শ করুক বা তার দিকে তাকিয়ে থাকুক এটাও সহ্য করতে পারে না। এবং সে খুব খিটখিটে এবং রাগী আর গুমরা মুখ করে থাকে এবং আদর করলে রেগে যায়। তারপর গ্রেট স্যাডনেস রয়েছে, যেহেতু সালকি চেহারা মানে গুমরা মুখ করে থাকে মানে কি তার মনটা খারাপ, তাহলে মনের ভিতরে তার মানে সৌন্দর্য নেই, মনটা খারাপ, তাহলে সে গ্রেট স্যাডনেস রয়েছে, তার অত্যন্ত বিষণ্ণ ভাব, স্যাডনেস, গ্রেট স্যাডনেস উইথ উইপিং, সেই সাথে কাঁদতে থাকে। এই যে তার একটা অত্যন্ত বিষণ্ণতার সাথে সে কাঁদতে থাকে, অত্যন্ত বিষণ্ণ ভাবের সাথে সে কাঁদতে থাকে, এবং লথিং লাইফ, তার জীবনের প্রতি বিতৃষ্ণা, জীবনটা তার ভালো লাগে না, বিতৃষ্ণা, জীবনটার প্রতি তৃষ্ণা নাই, বেঁচে থাকার ইচ্ছে নাই, আর জীবনের প্রতি বিতৃষ্ণা তার। অ্যাংশাস লেক্রিমস মুড, দি স্লাইটেস্ট থিং এফেক্টস হার, পালসিডিলাতে রয়েছে এটা। তো অ্যাংশাস থাকে, অ্যাংশাস মানে অ্যাংজাইটি থেকে অ্যাংশাস মানে উদ্বিগ্ন থাকে সে, আর লেক্রিমস মানে কাঁদো কাঁদো একটা ভাব থাকে তার। ওই যে আমরা আগে দেখলাম গ্রেট স্যাডনেস উইথ উইপিং, তার অত্যন্ত বিষণ্ণতার সাথে তার কান্না করে। এখানেও ওইটাই বললেন যে তার একটা উদ্বিগ্নতা থাকে এবং কাঁদো কাঁদো ভাব থাকে, এবং দি স্লাইটেস্ট থিংস এফেক্টস হার, সামান্যতে সে তাকে মানে সে এফেক্ট করে, তাকে প্রভাবিত করে, যে কোনো সামান্য জিনিসও তাকে প্রভাবিত করে, সামান্যতে অভিভূত, এটা অভিভূত হবে না, এটা আমার মনে হয় যে সামান্য কোনো বিষয়ও তাকে প্রভাবিত করে, এরকম হবে। এটা পালসিডিলাতেও রয়েছে যে সামান্য একটা জিনিস যেটা কেউ কিছু মাইন্ড করে না বা মনে করে না, এটাতেও সে কিছু মাইন্ড করবে বা কথাটাকে ধরবে যে এটা কেন বললো বা এটা কেন করলো, এটা পালসিডিলাতেও রয়েছে। অ্যাবজেক্ট ডেসপেয়ার, সুইসাইড বাই ড্রোনিং। তাহলে অ্যাবজেক্ট ডেসপেয়ার কথাটার অর্থ কি? এখানে আমরা এই লাইনটা পড়ছি, দেখেন এই যে লাইনটা, অ্যাবজেক্ট ডেসপেয়ার মানে অবসন্ন হতাশা, হতাশার কারণে সে অবসন্ন মানে শারীরিকভাবে দুর্বল, হতাশ। এবং সুইসাইড বাই ড্রোনিং মানে জলে ডুবে মরতে চায়, সুইসাইড করতে চায় কিভাবে? বাই ড্রোনিং, জলে ডুবে মরতে চায়, আত্মহত্যা করতে চায়, জলে ডুবে, পানিতে ডুবে আত্মহত্যা করতে চায়। ইরিস্টিবল ডিজায়ার টু টক ইন রিমস অর রিপিট ভার্সেস, তো সে আমরা আগে দেখলাম যে কথা বলতে চায় না, কথা বলতে চায় না, অন্য কেউ কথা বলুক এটাও চায় না, কিন্তু এখন আবার স্যার যেটা বললেন ইরিস্টেবল ডিজায়ার রয়েছে, তার একটা অদম্য ইচ্ছা। কি ইচ্ছা? টু টক ইন রিমস, রিমস মানে রিদম অফ লাইফ বলে, যে রিদমের রিমস মানে একটা ছন্দ, তাল, সুর, এগুলো বোঝায় রিমস। তো সে মানে একটা তালে, ছন্দের তালে কথা বলতে চায় আর কি, পদ্মের আকারে ছন্দ মিলিয়ে কথা বলতে চায়, এটা তার একটা অদম্য ইচ্ছা। অথবা রিপিট ভার্সেস, এবং আবৃত্তি করতে চায়,
আবৃত্তি করার ইচ্ছা, ছন্দের তালে কথা বলার ইচ্ছা বা আবৃত্তি করার ইচ্ছা। এটা তার অদম্য একটা ইচ্ছা, যেটা সে দূর করতে পারে না, ইরিস্টেবল ডিজায়ার। কিন্তু এমনিতে মনে হয় সে কথা বলা বা নিজে কথা বলা বা অন্য কেউ কথা বলুক এগুলো সহ্য করতে পারে না, কিন্তু সে ছন্দের তালে কথা বলে এবং আবৃত্তি করার জন্য তার একটা, ছন্দের তালে কথা বলার জন্য এবং আবৃত্তি করার জন্য তার একটা অদম্য ইচ্ছা, ইরিস্টেবল ডিজায়ার। তারপর সেন্টিমেন্টাল মুড ইন দি মুনলাইট, স্পেশালি এক্সটেটিক লাভ। তাহলে বলছে স্যার এখানে যে তার চাঁদের আলোর ভাবাবেগ, চাঁদের আলোর একটা ভাবাবেগ রয়েছে, যে সেন্টিমেন্টাল মুড চলে আসে ইন দি মুনলাইট, চাঁদের আলোতে। আমরা সবারই আসে, আমরা এই চাঁদনি রাতের উপরে অনেক গানও রয়েছে, বিভিন্ন কবিতাও লেখে মানুষ, তারা ইয়ং বয়স তারা ঘুরে বেড়ায়। তো সেন্টিমেন্টাল মুড ইন দি মুনলাইট, তার ওই রকম চাঁদনি রাতে তার একটা চাঁদের আলোর ভাবাবেগ চলে আসে। জি স্যার। সবাই চাঁদনি রাত পছন্দ করে না স্যার। ও, চাঁদনি রাত সবাই পছন্দ করে না স্যার? আচ্ছা 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 আচ্ছা। জি স্যার, আমাদের মন নিয়ে হোমিওপ্যাথি, সবাই একরকম হবে না, এটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার। তো বেশিরভাগই পছন্দ করে, তাই না স্যার? জি। বেশিরভাগই পছন্দ করে। জি, চাঁদনি রাতের উপরে অনেক গানও রয়েছে, এগুলো আমি মাঝে মাঝে শুনি। তো আমরা দেখলাম যে সে চাঁদনি রাতে সে সেন্টিমেন্টাল মুড হয়ে যায়, তার মানে সে ভাবাবেগ, একটা ভাবের আবেগ চলে আসে চাঁদের আলোতে। স্পেশালি এক্সটেটিক লাভ, বিশেষ করে সে যে প্রেমে যদি হতাশ হয়ে যায়, এবং না না সরি, স্পেশালি স্টেটিক অফ লাভ, স্মৃতি ভরা প্রেম ভাব জাগে। স্পেশালি লাভ মানে তার ওই যে চাঁদনি রাতে একটা ভাব আসে, ভাবের আবেগ আসে, এবং তখন কি হয়, স্মৃতি ভরা একটা প্রেম ভাব জাগে, স্পেশালি স্টেটিক লাভ। আর ব্যাড ইফেক্ট অফ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাফেকশন, এবং প্রেমে হতাশার কুফলে, ব্যাড ইফেক্ট মানে প্রভাব, কিসে থেকে এই খারাপ প্রভাবটা, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাফেকশন মানে অ্যাফেকশন, লাভ এন্ড অ্যাফেকশন। তো এই যে প্রেমে হতাশার কুফলে এটা প্রযোজ্য, প্রেমে হতাশার কুফলে ক্যালকেরিয়া ফোর্সের সাথে এটার মিল রয়েছে। চাঁদের আলোতে তার ভাবাবেগ ও স্মৃতি ভরা প্রেম ভাব জাগে, এবং প্রেমে হতাশা বা তার কুফলে প্রযোজ্য ক্যালকেরিয়া ফোর্স। আমরা এখানে আমরা যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পড়লাম, যে ক্যান নট বেয়ার টু বি টাচড অর লুকড এট, কেউ তাকে স্পর্শ করুক বা তার দিকে কেউ তাকিয়ে থাকুক এটা সে সহ্য করে না, এবং গ্রেট ফ্যাটনেস রয়েছে তার। আমাদের একজন তো মাইক অন করে রেখেছে, নামটাও দেখতে পাচ্ছি না এখান থেকে। শাহজাহান, যে আপনি হ্যাঁ, একটু মিউট করুন। তো আমি তো এখান থেকে তাকে মিউট করতে পারছি না। আপনি কিছু মিউট করুন। হ্যাঁ, তাকে আচ্ছা মিউট শাহজাহান, করে আপনি দিচ্ছি। মিউট করুন। মিউট করা হয়েছে, মিউট করা হয়েছে। আমরা খুবই দুঃখজনক ব্যাপার, যে কি বলবো, তো সবাই আমরা ম্যাচিউর, এগুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে ফার্স্ট গ্রেড সিমটমগুলো দেখলাম, যে ক্যান নট বেয়ার টু বি টাচড অর লুকড এট, মানে সে স্পর্শ সহ্য করতে পারে না, কেউ তাকিয়ে থাকলেও সহ্য করতে পারে না, একটা অত্যন্ত বিষণ্ণ ভাব রয়েছে তার, এবং তার এই ফার্স্ট গ্রেড। তো স্যার কি ফ্রি হয়েছেন? জি স্যার, মোটামুটি স্যার। তাহলে এই যে এই লাইনটা কনস্টিটিউশনে আমরা পড়েছিলাম, এটা শিশুদের জন্য এবং যুবক যুবতীদের জন্য যারা মোটা হওয়ার একটা প্রবণতা রয়েছে, এটা ক্রিয়া কার্ভের সাথে এটা পার্থক্য করতে বলা হয়েছে স্যার। ক্যালকেরিয়া কার্ভ না স্যার? জি স্যার। ক্যালকেরিয়া কার্ভ সম্পর্কে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, ক্যালকেরিয়া কার্ভ এর আগেও বেশ কিছুদিন আমাদের এসেছে কম্পারেটিভ ভাবে আলোচনার জন্য। তো
ক্যালকেরিয়া কার্ভ রেমেডিটা অনেক বড় একটা রেমেডি, হ্যাঁ, ছোট রেমেডি নয়। তবে একটু ব্যাপারগুলো দেখবো। অ্যান্টিমক্রুডের রুগী হচ্ছে মোটা হওয়ার প্রবণতা থাকে, ক্যালকেরিয়া কার্ভেরও হচ্ছে মোটা হওয়ার প্রবণতা থাকে। তবে এদের হচ্ছে মোটা হওয়ার প্রবণতা বলতে আপনার ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হবে থলথলে, থলথলে, তার মাংসপেশিগুলো দেখলে মনে হবে নরম সফট, ঠিক আছে, এবং মেদপূর্ণ হবে, মানে ভুঁড়ি হবে এদের। এদের হচ্ছে অ্যাডিপোস টিস্যুটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাওয়া, অর্থাৎ পেটে যে আমাদের যে টিস্যু থাকে, এই টিস্যুটা হচ্ছে পেটের চর্বির সাথে যে টিস্যুটা থাকে এটাকে বলে অ্যাডিপোস টিস্যু, এটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে এটা আস্তে আস্তে সেখানে তেল বেশি জমতে থাকে। হ্যাঁ, এই ব্যাপারগুলোর দিকে একটু বেশি নজর দিতে হবে। এদের হচ্ছে অসম্পূর্ণ হাড়ের গঠন থাকে, ঠিক আছে। আর ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হলো শীত কাতর হয়, ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট শীত কাতর হয়। আরো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এদের মাথায় প্রচুর ঘাম হয়। অ্যান্টিমক্রুডে কিন্তু প্রচুর ঘামের কথা বলা হয়। আমরা এখানে ডিফারেন্স গুলো করে নিব। তাহলে অসম্পূর্ণ হাড়ের গঠন আছে, শীতকাতরতা আছে, অ্যান্টিমক্রুডও শীতকাতর, এটাও শীতকাতর, কিন্তু এর অসম্পূর্ণ হাড়ের গঠন আছে। কার? ক্যালকেরিয়া কার্ভে। মাথায় প্রচুর মাথায় প্রচুর ঘামের কথা বলা হচ্ছে, এবং ডিম খাওয়ার দারুণ ইচ্ছে, যেটা অ্যান্টিমক্রুডে নাই। এই জিনিসগুলো থেকে আমরা একটু পার্থক্য করে নিব। আর এরা হচ্ছে আপনার ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট গুলো অতি দুর্বল হয়। কেমন দুর্বল হয়? বেশি দূরে হাঁটতে বা সিঁড়ি দিয়ে উপরে চড়তে তারা কি হয়? অক্ষম। তার এরা শীতকাতর বলেছিলাম, তাহলে শীতল বাতাসে বৃদ্ধি, উপরে ওঠার সময় বৃদ্ধি, পরিশ্রমে বৃদ্ধি, ভারী জিনিস উত্তোলনে বৃদ্ধি, ঠিক আছে। এটার হচ্ছে ব্যাপারগুলো থাকে। তা আমরা অ্যাগ্রাভেশনের সাথে অন্যান্য লক্ষণ মিলে এখানে ক্যালকেরিয়া কার্ভটা সহসা পার্থক্য করে নিতে পারি, ঠিক আছে। তাহলে স্যার আমরা অ্যান্টিমক্রুডে চলে যাব আবার স্যার। এখানে স্যার দ্বিতীয় যে পার্থক্যটার কথা বলা হয়েছে আমার মেন্টাল সিমটমে, যে সে নিজেও কথা বলে না, অন্য কেউ কথা বলুক এটাও চায় না। এটা এন্টিমটার আচ্ছা, আয়োডিয়াম এখানে সাইলিশিয়া। অ্যাক্টিন কার্ডের কথা বলা হয়েছে, আয়োডিয়ামের কথা বলা হয়েছে, এবং সাইলেসিয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, জি স্যার। অ্যান্টিন কার্ডটা দেখুন। অ্যান্টিন কার্ডের পেশেন্টের গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হলো নিদ্রালুতা, অচৈতন্য ভাব, মনে হচ্ছে যে মূর্ছা যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, এরকম অবস্থা, ঠিক আছে। এবং ডান পাশে শুলে এরা আরাম বোধ করে, বাম পাশে শুলে আরাম হয় না। তাহলে বাম পাশে অ্যাগ্রাভেশন আর ডান পাশে অ্যামোলারেশন, ঠিক আছে। এদের মেজাজ খিটখিটে থাকে। কখন খিটখিটে থাকে? যখন ব্রঙ্কাইটিস বা শ্বাসনালী যখন প্রদাহ হয়, তখন এদের মেজাজ খিটখিটে থাকে। তাহলে এখানে সহসায় আমরা পার্থক্য করে নিতে পারি কি, অ্যান্টিমটাডের পেশেন্টের যখন ব্রঙ্কাইটিস বা শ্বাসনালী প্রদাহ যখন হয়, তখন তারা খুব খিটখিটে মেজাজের থাকে। তারা হচ্ছে এই যে কেউ তার সাথে কথা বলুক এরকম ব্যাপারগুলো সে চায় না। সে একা একাই মানে চুপচাপ থাকাটাকেই বেশি পছন্দ করে এরকম সময়, ঠিক আছে। কারণ হচ্ছে ব্রঙ্কাইটিসে কি হবে, তার কফের ধরনগুলো আমরা পাবো, ঘর ঘর শব্দ হবে, কিন্তু তার কাশ উঠবে না। এই লক্ষণে আমরা প্রথম অবস্থা অনেক সময় ব্রায়োনিয়া ইপিকাস, তার পরবর্তীতে আমরা অ্যান্টিমটাটের কথা মনে করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখবো কফ উঠে না, হ্যাঁ, ঘর ঘর শব্দ। লক্ষণ আরো বিষয়গুলো আমরা ব্রায়োনিয়া যদি আমরা যেটা জানি, লিপ ড্রাই থাকবে, কাশি দিলে বুকে ব্যথা, এরকম দেখে আমরা দেখতে যে ব্রায়োনিয়ার কথা ভাববো। যাই হোক, সেদিকে না যায়, আমরা যেটা বলছিলাম, তাহলে কখন হচ্ছে তার
মেজাজ খিটখিটে থাকছে, যখন তার ব্রঙ্কাইটিস বা শ্বাসনালী প্রদাহ যখন উঠছে তখন তার মেজাজটা খিটখিটে থাকছে। ঠিক আছে? আর এখানে দেখুন খুব সহসায় আয়োডিয়াম এর সাথে অ্যান্টিমক্রুডের পার্থক্য করা যায় কিভাবে। এর টেম্পারামেন্ট যদি দেখি, অ্যান্টিমক্রুড হচ্ছে শীতকাতর আর আয়োডিয়াম হচ্ছে গরম কাতর, প্রচন্ড গরম কাতর। ঠিক আছে? একটা ব্যাপার, অ্যান্টিমক্রুডের পেশেন্ট মোটা হওয়ার প্রবণতা থাকে আর আয়োডিয়ামের পেশেন্ট দিন দিন শুকিয়ে যেতে থাকে। ঠিক আছে? আয়োডিয়ামের পেশেন্ট দিন দিন শুকিয়ে যেতে থাকে, তাহলে আমরা শীর্ণতার একটা জায়গা পাই। ঠিক আছে? এই ব্যাপারগুলো থেকে আমরা সহসায় এই অ্যান্টিমক্রুড আর আয়োডিয়ামকে খুব সহসায় এখানে পার্থক্য করে দেব। বলতে গেলে আরো অনেক কথা বলা যায়, তবে আমি সংক্ষিপ্ত ভাবে এতটুকুই বললাম। হ্যাঁ, সেই সাথে মেন্টাল সিম্পটম গুলো তো এখানে যে কথাটা বলা হচ্ছে কেউ তার সাথে কথা বলতে সে চায় না। ঠিক আছে? এই ব্যাপারগুলো আমরা দেখবো তখন। আর সাইলেসিয়ার পেশেন্ট গুলো আমরা যদি দেখি, সাইলেসিয়াও শীতকাতর, অ্যান্টিমক্রুডও শীতকাতর, বাট সাইলেসিয়ার শীতকাতরতা একটু ডিপলি। কেমন ডিপলি? অ্যান্টিমক্রুডের পেশেন্ট গোসল পছন্দ করে না, হ্যাঁ, কিন্তু সাইলেসিয়ার ক্ষেত্রেও গোসলে অনীহা আছে, কিন্তু অতটা নয়। সাইলেসিয়ার পেশেন্ট সবসময় মাথা আবৃত করে রাখতে চাইবে, বিশেষ করে মাথায় টুপি পরে থাকতে চাইবে, এই একটা ব্যাপার। এবং সাইলেসিয়ার পেশেন্টের হচ্ছে হাতের তালু এবং পায়ের তালুতে দুর্গন্ধযুক্ত ঘাম হবে। পায়ের তালু এবং হাতের তালুতে দুর্গন্ধযুক্ত ঘাম। এই জায়গাতে অ্যান্টিমক্রুডের পেশেন্ট হাতের তালু এবং পায়ের তালুতে এদের কর্ন হওয়ার প্রবণতা থাকে। ঠিক আছে? এদের হাতগুলো খসখসে হয়। ঠিক আছে? হাতে হাত দিলে খসখসে মনে হচ্ছে যে এখানে গুটির মতো কি জানি সব হয়েছে, মানে ওয়াটস টাইপ। হ্যাঁ, এরকম প্রবণতা গুলো থাকে, এগুলি দিকে আমরা লক্ষ্য রাখবো। আর সাইলেসিয়ার পেশেন্ট সহসায় হার মানতে চায় না। ঠিক আছে? কেমন? সে হচ্ছে ভেঙে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, তথাপি কোনো কিছু সে মাথা নোয়াবে না। এরকম মানসিক কিছু ব্যাপারগুলো আছে। মানে যেমনটি হয়, যাই হোক আমার কথা বলতে একটু ঝামেলা হচ্ছে, মানে হঠাৎ করে আমার একটু ঝামেলা হয়ে গেছে, শারীরিক ভাবে একটু ঝামেলা, হঠাৎ করে কোল্ড আপে পাইছে। হ্যাঁ, এই জন্য আপনাদের সাথে কথা বলতে আমার একটু ঝামেলা হচ্ছে, আমি একটু মানে ইয়ে করছিলাম। আর দেখুন এটার ব্যাপার আরেকটু আমি বলি, এটা হচ্ছে স্যালিসিয়ার হচ্ছে পেটটা একটু বড়, ডাগর ডাগর, একটু বড় আর কি, মাথা সার, মাথাটাও বড়, কিন্তু পাটা একটু সরু সরু, পা একটু সরু। ঠিক আছে? হাতগুলো অনেক সময় একটু চিকন হতে পারে, অশান্ত এবং ক্রুদ্ধ প্রকৃতির। ঠিক আছে? এই ব্যাপারগুলো আমরা একটু বেশি দেখব। মাথা এদের খুব ঘামে, মাথা গরম রাখতে বা ঢাকতে চায়। এখন দেখুন মাথা ঘামে, ঠিক আছে, কিন্তু তার পরবর্তীতেও সে কি করতে চায়? মাথা হচ্ছে ঢেকে রাখতে চায়। কি অদ্ভুত একটা লক্ষণ না? তাদের দেখুন মাথায় ঘাম আছে কিন্তু মাথা ঢেকে রাখতে চায়। তাহলে হাত এবং পায়েও খুব ঘাম আছে, এই কথাটা আগে বলেছিলাম। পা এবং পায়ের তলা হচ্ছে খুব ঠান্ডা থাকে, ঘামটা খুব ঠান্ডা হয়। ঠিক আছে? এই ঘাম বসে অনেকের সর্দি লেগে যায়, অনেকের সর্দি লেগে যায়, সেই সময় আবার হচ্ছে সাইলেন্সিয়া খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, তবে সে ঘামে দুর্গন্ধ থাকে। ঠিক আছে? আর মলটা হচ্ছে আমরা জানি এটা খুব কঠিন হয়, কতকটা বেরিয়ে আসে আবার ঢুকে যায়, এরকম আমরা থুজাতে এবং স্যানিকিউলাতেও পাই। তো আমি সেদিন ইয়ে তো করছি না। তবে এখন ব্যাপারটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ সিমটম আছে, অ্যান্টিনক্রুডের পেশেন্ট পূর্ণিমাতে, অর্থাৎ যখন চাঁদের আলো হয়, চাঁদের আলোতে সে কি হয়? আবেগপ্রবণ হয়ে যায়, বিশেষ করে প্রেমে ব্যর্থ যদি হয়ে যায় তখন সে কি করে? চাঁদের আলোতে সে কবিতা আবৃত্তি করতে বেশি পছন্দ করে, চাঁদের আলো ভালো লাগে। কিন্তু
এই যে বললাম সাইলেসিয়া পূর্ণিমা পূর্ণিমা বা অমাবস্যায় এর রোগ আবার বৃদ্ধি হয়। তাহলে সাইলেসিয়ার পেশেন্ট কিন্তু পূর্ণিমা পছন্দ করবে না, অমাবস্যাও পছন্দ করবে না। চাঁদের আলো তাহলে সাইলেসিয়ার রোগীর কিন্তু অপছন্দ। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। এরকম ভাবে সহসায় অল্পতে আমরা দেখা যাচ্ছে এটা পার্থক্য করে নিতে পারি। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আর সাইলেসিয়া জ্বরের কথা যদি বলি, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মানে ভিতরে শীত না হয়ে আসা এরকম ব্যাপার, শীত শীত বোধ ওরকম খুব কম থাকে, কিন্তু সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এর জ্বরটা আসে। ঠিক আছে, জ্বরটা থাকে আর কি। এই ব্যাপারগুলোর দিকে গুরুত্ব দেবো আর কি। আর সাইলেসিয়া পেশেন্ট মেডিসিনটা মনে রাখবেন, নালী ঘায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ঠিক আছে, আবার টিকা দেওয়ার কুফলেও একটা ব্যবহার হয়ে থাকে। এগুলি ব্যাপারগুলো, কান পাকা আছে যেগুলি, নালী ক্ষত যেগুলো আমাদের যেগুলি পড়ে, তারপর আমাদের ভগন্দর, আঙ্গুল হারা, এগুলিতে খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। হ্যাঁ, তা আমরা সব লক্ষণগুলো এগুলি মিলিয়ে আমরা দেখে এখানে পার্থক্য করে দিই আমরা। তাহলে এখানে দেখবো যে কি হচ্ছে, একজনা মানে পূর্ণিমা পছন্দ, একজনা অমাবস্যা বা পূর্ণিমা দুইটাই অপছন্দ, তখন রোগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এগুলি ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখবো। আর আগে যে কথাগুলো বললাম আপনারা মনে রাখবেন, আবার রিপিট করতে গেলে অনেক সময় লেগে যাবে হয়তো। তো স্যার সামনের দিকে এগিয়ে যান। আর কোথায় কতদূর পর্যন্ত গিয়েছেন? আমি তো বিজি ছিলাম। সালাউদ্দিন স্যার। ধন্যবাদ স্যার। আমরা অ্যান্টিডোট রেমেডি টিএসসি এলেন স্যারের এলেন স্ক্রিন থেকে পড়ছি। আমরা এই মেন্টাল সিমটমগুলো নিয়ে আলোচনা করলাম তুলনামূলক, যে তার যে এখানে সে নিজেও কথা বলতে চায় না, অন্য কথা বলা আচ্ছা, এদিকে মনে হয় আর একটা মেডিসিন মনে হয় ছিল স্যার, এই যে উদ্বিগ্নতা বা কাঁদো কাঁদো ভাব, সামান্যতে অভিভূত, পালসেটিলার কথা এখানে বলা হচ্ছিল মনে হয়। জি স্যার, জি স্যার, জি 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 এই এতদূর পর্যন্ত পড়েছিলেন? জি পড়ছি স্যার, যে এই লাইনটা স্যার। আচ্ছা, তাহলে দেখুন পালসেটিলাকে আমরা একটু দেখে আসি। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যান্টি ইনক্লুড হয় ক্রোধী, কেমন রাগান্বিত। ঠিক আছে, বাট পালসেটিলা হবে অভিমানী। কেমন হবে? অভিমানী, সহজে কেঁদে ফেলে, রাগী নয়। কি নয়? রাগী নয়। শোক প্রবণতা, সান্ত্বনা চায়। তাহলে এখানে এ কিন্তু সান্ত্বনাও চাচ্ছে না, সান্ত্বনা দিতে যাবেন তো কথা বলতে যাবেন এ রেগে যাবে। বাট পালসেটিলা কি চাচ্ছে? সান্ত্বনা চাচ্ছে। সে রাগী নয়, সে অভিমানী। ঠিক আছে, তাই নিজেকে, তাই হচ্ছে পরকে হচ্ছে নিজের দুঃখের কথা বলে। কে বলে? পালসেটিলা বলে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সাইন সিমটম কিন্তু এখানে দেখুন বলা হচ্ছে অ্যান্টিমক্রুড রাগী, আর এটাই হচ্ছে অভিমানী। এরা সহসায় কেঁদে ফেলে, আর ওর দিকে তাকালে সে অসহ্য হয়ে যায়, তখন সে কাঁদে। ঠিক আছে, আর এরা অভিমান করে সহসায় কাঁদে। অল্পতেই দুঃখ পায়, অল্পতেই আবার সন্তুষ্ট হয়ে যায়। রুষ্ট তুষ্ট যাকে বলে। হুম, এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। তাহলে কি নিজেকে দুঃখের মানে নিজের দুঃখের কথা অন্যকে বলে, কেন বলে? সে যদি একটু সান্ত্বনা দেয়, এই যে সান্ত্বনার প্রত্যাশা। ঠিক আছে, এটা হচ্ছে পালসেটিলা। তা আমরা পালসেটিলা এখানে আমরা খুব সহসায় পার্থক্য করে নিতে পারবো এই অ্যান্টিমোনিয়াম প্রোনামের সাথে। শুধুমাত্র এই যে সামান্যতে যে অভিভূত যে ব্যাপারটা যেটা বলা হয়েছে, এটা অভিভূত ব্যাপারটা, কাঁদো কাঁদো ভাব, উদ্বিগ্নতা কখন থাকবে? ওই যে যখন যে ব্যাপারটা হচ্ছে তার যে ক্রুদ্ধ ভাবের সাথে, ও হচ্ছে রাগী, অল্পতে রেগে যাবে, অ্যান্টিমক্রুড রেগে যাবে, কিন্তু এটা রাখবে না, অভিমান। একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে পালসেটিলা সহসাই পরিবর্তনশীল। এইমাত্র মন খারাপ করেছে, আবার এই মাত্রই সে ভালো আছে। ঠিক আছে, এই মাত্র কান্না করতেছে, আবার সেই মাত্রই হাসতেছে। ঠিক আছে, এটা এই এই জগতে পালসেটিলা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। এ জগতে যে পালসেটিলা পেয়েছে সে পৃথিবীতে স্বর্গমনের হাতে পেয়েছে, এই অবস্থা। ঠিক আছে, যে পুরুষ পালসেটিলাকে পেয়েছে
সে স্বর্গ হাতে পেয়েছে, এরকম ব্যাপার। তবে একটু পুরুষ যদি একটু ধৈর্যশীল যদি হয় তাহলে তার তো সোনায় সোহাগ, ঠিক আছে, এরকম ক্ষেত্রে। তো আমরা পালসেটিলার ব্যাপারগুলো আমরা দেখব। তাহলে পালসেটিলার ব্যাপার হলো এরা আবার সদাই শীতব্রত করে, এরাও হচ্ছে শীতকাতর দেখে। কিন্তু দেখুন, এদিকে ঠান্ডা চায় কিন্তু গরম ভালোবাসে না। কি করে না? গরম ভালোবাসে না। কে ভালোবাসে না? পালসেটিলা। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে কি কয়, সে হচ্ছে সহসায় তার শীত লাগে কিন্তু সে মানে ঠান্ডা চায়, এটা ঠিক আছে, কিন্তু গরম ভালোবাসে না। ঘরের দরজা জানালা খুলে দিতে বলে। কি বলে? ঘরের দরজা জানালা খুলে দিতে বলে পালসেটিলার রোগী। এর আগে আমরা পড়ছি মনে হয়, সালভারের সাথে এসে পার্থক্য করতে গিয়ে পড়েছিলাম, তাই না? এদের গুরুত্বপূর্ণ একটা সাইন আছে, সেটা হচ্ছে এদের জিভটা একদম শুষ্ক হয়ে গেছে, মানে শুষ্ক কাঠ হয়ে গেছে, তথাপি সে জল পান করতে চাইবে না, ঠিক আছে। এবং সেই সাথে এদের ক্ষুধাও থাকে না, এদের ক্ষুধাও থাকে না। এগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার, এগুলি মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা এইভাবেই দেখা যাচ্ছে যে আমরা এই অ্যান্টিমক্রুডের সাথে এটা সহসা পার্থক্য করে নিতে পারি। কথা বলতে গেলে অনেক বলা যায়। পালসেটিলার হচ্ছে, আমার ওস্তাদ একটা কথা বলেছিল, পালসেটিলার রোগী যদি কখনো চিত হয়ে যদি শুয়ে পড়ে, সেই মুহূর্তে তার প্রস্রাবের বেগ হবে। চিত হয়ে শুয়ে পড়লে তার প্রস্রাবের বেগ হবে। প্রস্রাবের কথা জিজ্ঞেস করলে বলবে, স্যার আমি তো চিত হয়ে শুয়ে থাকতে পারি না, এই পাশ ওই পাশ দুই পাশে ক্যাথ হয়ে শুয়ে থাকে। শুয়ে থাকার হাবিট গুলোর দিকে দেখুন, হোমিওপ্যাথি এতটা বেশি সূক্ষ্ম, এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো দেখা যাচ্ছে যে আমরা যদি মনে রাখতে পারি তাহলে দেখতে খুব সহজ আলাদা করতে পারি, হ্যাঁ। এই ব্যাপারগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা, লক্ষ্য রেখে দেখা যাচ্ছে যে আমরা সহজে এইভাবে পার্থক্য করে নিতে পারবো। ঠিক আছে স্যার, সামনে এগিয়ে যান স্যার। ধন্যবাদ স্যার। আমরা অ্যান্টিমক্রুড রেমেডি টিএসি এলএসআর এলএস নোট থেকে পড়ছিলাম। আমরা এর মেন্টাল সিমটমটা পড়লাম। এখন আমরা স্যার যে চাঁদের আলোতে ভাবাবেগ হয়, এটা ক্যালকেরিয়া ফসের সাথে কি পার্থক্য করবেন স্যার? প্রেমে হতাশা তার কুফলে প্রযোজ্য স্যার। প্রেমের হতাশা তার কুফলে প্রযোজ্য ক্যালকেরিয়া ফস। স্যার মনে হয় ব্যস্ত হয়ে পড়েছেন, আমরা তাহলে ফিজিক্যালটা পড়তে থাকি। ফিজিক্যাল জেনারেলটা অ্যান্টিমক্রুডের ফিজিক্যাল। স্যার জি বলুন, আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, মানুষ করছিলাম। প্রেমে হতাশা তার কুফলে প্রযোজ্য, এটা ক্যালকেরিয়া ফসের সাথে অ্যান্টিমক্রুডের পার্থক্য। প্রেমে হতাশা তার কুফলে প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, দেখেন ক্যালকেরিয়া ফসের পেশেন্ট কেমন হবে, এটাকে ফুসা বলি আমি, হ্যাঁ, ফুসা। ক্যালকেরিয়া ফসের সাথে যেহেতু ফস শব্দটা আছে, ক্যালকেরিয়া ফসের পেশেন্ট গুলো একটু লম্বা হয়, হ্যাঁ, এদিকে আমরা একটু লক্ষ্য রাখবো। তাহলে ক্যালকেরিয়া ফসের পেশেন্ট কেমন হবে? তুলনামূলক একটু লম্বা হবে। আচ্ছা, ব্যাপার হচ্ছে ক্যালকেরিয়া ফসের পেশেন্ট গুলো যদি আমরা তার ডায়বন যদি বাদ হিস্ট্রি যদি শুনি, তাহলে আমরা জানতে পারবো কি প্রিমেচুর বেবি। সে তাকে যদি তার মাকে যদি জিজ্ঞেস করা হয় এই বাচ্চাটা কয় মাস বয়সের, বলবে যে ওই যে 8 মাস 8.5 মাস বয়সে ছিল, ঠিক আছে। বা ডাক্তার যেদিন ডেট দিয়েছিল তার 20 দিন আগেই তুলে নেওয়া হয়েছে। সে সময় বাচ্চার কোনো সমস্যা হয়েছিল? সে বাচ্চা সেই সময় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল, আইসিইউতে নিতে হয়েছিল, একটা ব্যাপার। তার পরবর্তীতে বাচ্চার আর কি কন্ডিশনের সমস্যা, তো বাচ্চা হচ্ছে ও নাভি শুকাতে দেরি হয়েছিল। কি হয়েছিল? নাভি শুকাতে দেরি হয়েছিল। কতদিনে নাভি পড়ছিল? বেশ সময় লেগেছিল। আর ওর যে মাথার যে হাড় আছে না, ওর যে মাথার হাড় আছে, এই হাড়টা
বহুদিন দেখা যাচ্ছে খোলা ছিল, ওটা লাভ হবে। ঠিক আছে, এগুলি ব্যাপারগুলো দেখা যাচ্ছে তার পাস্ট হিস্ট্রিতে এগুলি পাওয়া যায়। ঠিক আছে, তার শৈশবে বা চাইল্ড যেটা আর কি নিউবর্ন আর কি যখন থাকে সেরকম এই একটা ব্যাপার। আর রোগের কথা ভাবলেই তার রোগ বাড়ে। তার ক্যালকেরিয়া ফসের রোগের কথা যখনই ভাবে তার রোগটা বৃদ্ধি পায়। প্রত্যেকবার আহারের চেষ্টার সঙ্গে সঙ্গে উদর সুখ। যখনই খাওয়ার চেষ্টা করবে তার পেট ব্যথা শুরু হবে। এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে কি বললাম, আপনারা নিশ্চয় শুনেছেন, এটা পাস্ট হিস্ট্রিতে মানে তার নিউবর্ন যখন তাকে দেখি যে প্রি ম্যাচুর বেবি, সাধারণত এদের হচ্ছে আপনার মাথার যে হাড় সেটা জোড়া লাগতে সময় লাগছে, নাভি শুকাতে সময় লাগছে। স্যার আহারের সে পর কি যেন জন্ম- বললেন স্যার, আহারের পর? আর প্রত্যেকবার আহারে যখন চেষ্টা করবে, হ্যাঁ, কোনো কিছু খাওয়ার চেষ্টা করবে, সেই সময় তার পেট ব্যথা হবে। উদর শুলের কথা বলেছিলাম, উদর মানে পেট, শুল মানে বেদনা। স্যার এখানে ঠিক আছে, আবার এই যে ইয়াতে বলা আছে আহারের পরে উপশম, ইয়ার আচ্ছা, এখানে আমি যেটা বলেছি সেটা আপনার মনে হয় বুঝতেই পারেন। বলে প্রত্যেকবার আহারের চেষ্টার সঙ্গেই যখনই চেষ্টা করবে খাবে, তখনই তার দেখা যাচ্ছে কি উদর শুলটা হবে, পেট ব্যথা হবে। খাবার যখন প্রস্তুতি নেবে কেমন যেন পেট ব্যথা, কিন্তু খাবার পরবর্তীতে এটা দেখা জি জি যাচ্ছে জি স্যার, জি স্যার, ওটা এট নির্ভর এভরি করে। অ্যাটেম্প টু ইট, প্রত্যেকবার খাবার মুখে নেওয়ার সময়। জি স্যার, জি, জি স্যার। তাহলে এখন দেখুন, আমরা এর আগে দেখেছিলাম ক্যালকেরিয়া এবং অ্যান্টিমক্রুডের পেশেন্ট হচ্ছে মোটা ও থলথলে, তাই না? ক্যালকেরিয়া থলথলে, অ্যান্টিমক্রুড হচ্ছে মোটা হওয়ার প্রবণতা থাকে। ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট দেখুন পাতলা, শুষ্ক, ছিন্ন, এবং এর পেটটা হচ্ছে একটা গামলা, বল উপর করে রাখলে যে এরকম, এর পেটটা এরকম। তাহলে দেখুন আমরা সহসাই কিন্তু অ্যান্টিমক্রুডের সাথে এখানে পার্থক্যটা পেয়ে যাচ্ছি। ও মোটা হওয়ার প্রবণতা, এ জীর্ণ শীর্ণ হওয়ার প্রবণতা, পাতলা, লিকলিকে, লম্বা। ঠিক আছে, পেটটা একটা গামলা উপর করে রাখলে বা বল উপর করে রাখলে যে এরকম দেখায় এরকম। ঠিক আছে, আর তার হাত নলি নলি বা সরু, পা সরু, তাহলে হাতগুলো একটু ইয়ে হবে এবং পা সরু। পেট কেমন, পেটটা হলো গামলা উপর করে রাখলে যেরকম দেখায় ঠিক এমন দেখুন। ঠিক আছে, তাহলে এটাতে দেখুন একটু ফসফরাস এর সাথে যুক্ত থাকাতে এটা মোটানো হয়ে কি হবে, পাতলা হবে, লম্বা হবে। আমরা যদি ফসফরাসের রোগী একটু রক্তহীন হয়, এও দেখা যাচ্ছে যে একটু রক্তহীন পেশেন্ট গুলো হয়ে থাকে। তাহলে ইহাদের রোগীর মাথায় ঘাম বিশেষত লক্ষণ, এটা মনে রাখবেন। ঠিক আছে, মাথায় কিছুটা ঘামও থাকতে পারে। সেই সাথে এই যে আপনার আমরা যদি দেখি যে প্রেমে হতাশা, তার কুফলে দেখা, কুফলে যদি কোনো রোগ যদি হয়, আমরা সেক্ষেত্রে ক্যালকেরিয়া কসের কথা মনে করতে পারি। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে প্রেমে ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে যখন আসবে, ছেলে মানুষ যদি হয় প্রথমে নাক্সবম নিয়ে আসবে, তার বিড়ি টিড়ি খাওয়ার প্রবণতা দেবে, প্রেমে ছ্যাঁকা খায় বিড়ি খাওয়া ধরছে, সে নাক্স শর্ট টেম্পার হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে যদি তার একটু ডিপে যদি যান, তাহলে দেখবেন তার মাথায় ভেজা ভেজা খুশকি আছে, সে অনেক বেশি দুঃখপ্রবণ মানুষ, সে হতাশাগ্রস্ত মানুষ, তার জন্য নেট্রাম নিয়ে লাগবে। ক্যালকেরিয়া ফস পর্যন্ত খুব কমই আসা যাবে। তবে কনস্টিটিউশনালি যদি ক্যালকেরিয়া ফস হয়ে যায়, তাহলে আমরা ক্যালকেরিয়া ফসটাকে প্রথমে অ্যাপ্লাই করব। ক্যালকেরিয়া ফসটাকে অ্যাপ্লাই করতে যেয়ে যদি দেখি না আমার রোগটা সারছে না, রোগীটা সারছে না, তখন আমরা একটু ডিপলি এই কনস্টিটিউশনাল এই সিমটম গুলোর মধ্যে দিয়ে আমরা আরো অ্যানালাইসিস করতে গিয়ে যদি অ্যান্টিমক্রুড পেয়ে যায়, সরি, যদি নেট্রামিওর পেয়ে যায়, তাহলে আর ক্যালকেরিয়া ফসকে নিয়ে ভাববো, তখন নেট্রামিওরই অ্যাপ্লাই করবো। যদি নাক্সবামকে পেয়ে যায় তখন শুধু নাক্সবামটাকেই অ্যাপ্লাই করব,
দেখা যাবে আমরা গন্তব্যে চলে যাব। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দরভাবে তুলনামূলক আলোচনা করার জন্য। আমরা ইনটিমক্লুড রেমেডিটি এসসি অ্যারেন স্যারের স্ক্রিন থেকে পড়ছিলাম। আমরা এর যে মাইন্ড সিমটমটা দেখলাম, যে প্রেমে হতাশার ব্যাপারে, প্রেমে হতাশার কুফলে ক্যালকেরিয়া ফোর্সের সাথে পার্থক্য। আমরা ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি। সেন্সিটিভ টু দি কোল্ড আফটার টকিং কোল্ড। তো তারা এখানে বলছে যে তার ঠান্ডায় একটা অত্যানুভূতি, সেন্সিটিভ টু দি কোল্ড মানে ঠান্ডার প্রতিতে সে অনুভূতি প্রবণ, ঠান্ডায় সে অসুস্থ হয়। আফটার টকিং কোল্ড মানে এটা বাম দিকে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে ঠান্ডায় অত্যানুভূতি এবং ঠান্ডা লেগে রোগ লক্ষণ বাড়ে। তাহলে ঠান্ডায় আমরা আগেও দেখেছি ঠান্ডা পানিতে গোসল করতে পারে না, গরম পানিতে গোসল করলে তার ইয়া হয়। আমরা মডালিটিতে দেখেছি, দেখেন এখানে যে সে কোল্ড বাথ যেটা বলেছি যে কোল্ড বাথ। তো এখানে আগে আমরা দেখেছি মডালিটিতে দেখেছি অ্যাগ্রাভেশন হয় কোল্ড বাথে, আর ওয়ার্ম বাথে এমুলেশন হয়, এটা আমরা আগেই দেখেছি। আর এখন আমরা তার যে ফিজিক্যাল জেনারেলে এটা পেলাম যে সেন্সিটিভ টু দি কোল্ড আফটার টকিং কোল্ড মানে ঠান্ডা কোনো ঠান্ডা লেগে রোগ লক্ষণ বাড়ে এবং ঠান্ডায় অত্যানুভূতি। লঙ্গিং ফর অ্যাসিডস অ্যান্ড পিকলস, সে লঙ্গিং মানে তার একটা চাহিদা, খাওয়ার ইচ্ছা। লঙ্গিং ফর অ্যাসিডস অ্যান্ড পিকলস মানে টক বা চাটনি খেতে চায়, সে টক বা চাটনি খেতে চায়। এরপর ক্যান নট বেয়ার দি হিট অফ সান, আমরা দেখেছি যে তার যে সূর্যের তাপ বা এই যে সূর্যের তাপে বা আগুনে, সূর্যের তাপে বা যে কোনো আগুনে শরীর গরম হলে, সূর্যের তাপে গরম হতে পারে বা যে কোনো আগুনের তাপে গরম, শরীর যদি গরম হয় তাহলে অ্যাগ্রাভেশন হয়। এখানেও আমরা ফিজিক্যাল জেনারেল এটা পাচ্ছি যে দি হিট অফ সান, সূর্যের তাপে তার সে সূর্যের তাপ সহ্য করতে পারে না, ক্যান নট বেয়ার দি হিট অফ সান। দি হিট অফ সান এটা স্যাঙ্গের সিমটম। ওর্স ফ্রম ওভার এক্সারশন ইন দি সান মানে সে রৌদ্রে ওভার এক্সারশন করতে পারে না, অতিরিক্ত পরিশ্রম করতে পারে না। ওর্স ফ্রম ওভার এক্সারশন ইন দি সান, রৌদ্রে যদি অতিরিক্ত পরিশ্রম করে তাহলে রোগ লক্ষণ বাড়ে। এটা লেখেছিস এবং ট্রামির সাথে পার্থক্য করতে হবে। তারপর ফ্রম ওভার হিটিং নিয়ার দি ফায়ার, আগুনের সামনে বসে থেকে শরীর গরম হয়ে তার লক্ষণ বাড়ে। ফ্রম ওভার হিটিং নিয়ার দি ফায়ার, আগুনের নিয়ারে মানে আগুনের সন্নিকট থেকে যদি তার ওভার হিটিং হয়, শরীরটা অতিরিক্ত গরম হয় আগুনের কাছে থেকে, তাহলে তার আগুনের সামনে থেকে শরীর গরম হয়ে রোগ লক্ষণ বাড়ে। তারপর অ্যাডজাস্টেড ইন দি ওয়ার্ম ওয়েদার, এবং গরম আবহাওয়ায় অবসন্ন হয়ে পড়েছে। আবার বেশি গরম আমরা দেখেছি, অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা সে সহ্য করতে পারে না। আমরা মডালিটিতে দেখেছি এটা যে এক্সট্রিমস অফ কোল্ড অ্যান্ড হিট, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত কোনোটাই সহ্য করতে পারে না, ঠান্ডা বা গরম অতিরিক্ত হলে সহ্য করতে পারে না, ঠান্ডা গরম দুটোই। তো এখানে ফিজিক্যালি এটা বলা হচ্ছে যে সে অ্যাডজাস্টেড ইন দি ওয়ার্ম ওয়েদার মানে গরম আবহাওয়ায় সে অবসন্ন হয়ে পড়ে। এলিমেন্টস ফ্রম সানবার্ন, রোদ লেগে অসুখ হলে প্রযোজ্য এই ওষুধটা, এই রেমেডিটা। তারপর হোয়েন সিমটমস রিএপিয়ার মানে পুনরায় দেখা দেয়, এপিয়ার মানে দেখা দেওয়া। হোয়েন সিমটমস রিএপিয়ার, যখন লক্ষণগুলো পুনরায় দেখা দেয়, দে চেঞ্জ লোকালিটি অর গো ফ্রম ওয়ান সাইড অফ দি বডি টু দি আদার, মানে তার সিমটমগুলো রোগ লক্ষণ যদি চলে গিয়ে আবার ফিরে আসে, তখন সেই লক্ষণটা স্থান পরিবর্তন করে। তার একটা রোগ লক্ষণ ছিল, সেটা চলে গেছিল, এখন আবার সেটা স্থান পরিবর্তন করে অন্য স্থানে আসবে এবং একদিক হতে অন্যদিকে সরে যায়, একদিক থেকে অন্যদিকে সরে যায়। তো স্থান পরিবর্তন করবে এবং আগে যেখানে ছিল সেখান থেকে অন্যদিকে সরে যাবে যদি তার সিমটমটা রিঅ্যাপিয়ার করে। আর অ্যাভারশন টু কোল্ড বাথিং, এটা আমরা আগেও দেখেছি যে ঠান্ডা পানিতে সে গোসল করতে পারে না, সে ঠান্ডা পানিতে গোসলও করতে পারে না, আর সে কোল্ড বাথ অ্যাসিড অর সোর্স আফটার হিট অফ সান এক্সট্রিম অফ কোল্ড অর হিট মানে কোল্ড বাথ সে সহ্য করতে পারে না। আমরা এটা আগেই দেখেছি। এটা স্যার এখানে আবার এটা ফিজিক্যালি বলছেন অ্যাভারশন টু কোল্ড বাথিং।
ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে না, সে ঠান্ডা পানি দিয়ে গোসলের প্রতি অনীহা। চাইল্ড ক্রাইস হোয়েন ওয়াশড অর বাথ উইথ কোল্ড ওয়াটার। এই যে শিশুরা কান্না করে কখন? হোয়েন ওয়াশড, যখন ধৌত করা হয় বা গোসল করানো হয়, উইথ কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি দিয়ে গোসল করালে শিশুরা কান্না করে। ঠান্ডা পানি দিয়ে গোসল সহ্য করতে পারে না, কান্না করে শিশুরা। কোল্ড বাথিং কজেস ভায়োলেন্ট হেডেক। কোল্ড বাথিং কোল্ড ঠান্ডা পানিতে গোসল করলে কি হয়? ঠান্ডা পানিতে গোসল করলে কোল্ড বাথিং কজেস ভায়োলেন্ট হেডেক, মারাত্মক তার একটা মাথা ব্যথা হয়। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে মারাত্মক মাথা ব্যথা হয়। কজেস সাপ্রেসড মিনসেস, ঋতুস্রাব চাপা পড়ে যদি মাথা ব্যথা হয়। আর কোল্ড ফ্রম সুইমিং অর ফলিং ইনটু দি ওয়াটার, মানে ঠান্ডা পানিতে মানে পানিতে সাঁতার কেটে যদি ঠান্ডা লাগে, পানিতে সাঁতার কেটে যদি ঠান্ডা লাগে, আর যদি সে ফলিং ইনটু দি ওয়াটার, পানিতে পড়ে যায়, তাহলে এটা আমরা রাষ্ট্রক্সের সাথে করবো যে সাঁতার কাটলে বা পানিতে পড়লে সর্দি কাশি লাগে। সাঁতার কাটলে সর্দি কাশি লাগে, আর পানিতে পড়ে গেলেও সর্দি কাশি লাগে। এটার সাথে রাষ্ট্রক্সের তুলনা করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথমেই যে জিনিসটা আমাদের বলা হয়েছে যে ক্যান নট বেয়ার দি হিট অফ সান, ক্যান নট বেয়ার দি হিট অফ সান, এই কথাটা। আর সূর্যের তাপ সহ্য হয় না, সূর্যের তাপ সহ্য হয় না, এই কথাটা আমরা লেখেছি এবং নেট্রামিউরের সাথে পার্থক্য করতে বলা হয়েছে স্যার। লেখেছি নেট্রামিউর, সূর্যের তাপ সহ্য হয় না, রৌদ্রে অতিরিক্ত পরিশ্রমে রোগ লক্ষণ বাড়ে। জি স্যার, দেখুন আমরা ল্যাকেসিস যদি দেখি, ল্যাকেসিসের ব্যাপার হচ্ছে এরা গরম হচ্ছে পানি, তার পরবর্তীতে গরম আবহাওয়া এরা হচ্ছে অপছন্দ করে। এখন সূর্যের তাপ লাগলে তো গরম লাগবে, তো এরা হচ্ছে গরম কাতর একটা ব্যাপার। এই কারণে ল্যাকেসিসের হচ্ছে রোদে গেলে এদের হচ্ছে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়, বিশেষ করে মাথা ব্যথাটা বৃদ্ধি পায়। যে মাথা ব্যথাটা হচ্ছে বাম পাশে, ঠিক আছে? তাহলে আমরা রোদে গেলে দেখবো এটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিসের পেশেন্টরা খুব রাগী হয়, বদ মেজাজি হয়, ঠিক আছে? এদের অ্যাগ্রাভেশন শুধুমাত্র যে ওই ঘুমের মধ্যে বা ঘুমের উপক্রম হলে বা ঘুমের পরে তাই নয়, তো গরমে এদের অ্যাগ্রাভেশন আছে, ঠিক আছে? রোদ্রে অতিরিক্ত পরিশ্রম যখন করবে তখন দেখা যাচ্ছে গরম লাগবে, এই গরমে তার রোগ লক্ষণগুলো বাড়বে। তবে হ্যাঁ, সেই সময় এই রোগীর মধ্যে হচ্ছে তার গলার মধ্যে একটা বল সেন্সেশন কাজ করে, ঠিক আছে? মনে হবে গলায় কোনো কিছু আটকে আছে, এই কারণে সে গলা ফাঁকা রাখতে চায়, একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে ল্যাকেসিসের রোগী তরল খাবার সহসায় খেতে পারে, কিন্তু তরল খাবার সহসায় খেতে পারে না, কিন্তু কঠিন খাবারগুলো খুব সহসায় গিলে খেতে পারে, ঠিক আছে? এগুলি ব্যাপারগুলো দেখে আমরা সহসায় দেখা যাচ্ছে ল্যাকেসিসের সাথে অ্যান্টিমিক্রোবটা পার্থক্য করে নিতে পারবো। আর নেট্রামিওরের পেশেন্ট গুলো যেটা থাকে, নেট্রামিওরের পেশেন্ট হচ্ছে লবণ খাওয়ার একটা প্রবণতা থাকে, যেটা আমরা অ্যান্টিমিক্রোবে পাই না, এক ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে নেট্রামিওরের পেশেন্ট হচ্ছে শীর্ণ হতে থাকে, বিশেষ করে উপরের অংশগুলো তার শীর্ণ হতে থাকে। তার গলার হাড়, যেটা আমরা কণ্ঠহাড় বলি, এটা সহসায় দেখা যায় উঁচু হয়ে থাকে। তার যে আমরা যে সার্ভাইকাল রিজিয়ন, এটা হচ্ছে অনেক লং হয়, অনেকটা দেখা যাচ্ছে আগে, মানে আমরা যদি এটাকে যদি বলি আমাদের দেশের প্রাণীগুলোর মধ্যে সাধারণ মানুষের দেখা যাচ্ছে যে একটা সার্ভাইকাল যেটা শেপ, আর নেট্রামিওরের শেপ অনেকটা দেখা যাচ্ছে যে সিংহের একটা গলার একটা শেপ আর জিরাফের একটা শেপ। আমরা দেখলেই বুঝতে পারবো জিরাফের শেপটা অনেক বড়,
তুলনামূলক শিং, কিন্তু শিংয়ের হচ্ছে খাটো বা স্বাভাবিক। অধিকাংশ প্রাণী দেখাচ্ছে এরকম হয়, কিন্তু এই নেপ্টামিওরে একটু শীর্ণ। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। আর নেট্রামিওরের পেশেন্টের হচ্ছে রোদে গেলে, নেট্রামিওরের পেশেন্ট হচ্ছে গরম কাতর। আমরা দেখছি যে অ্যান্টিমক্রুট শীত কাতর, কিন্তু নেট্রামিওর হচ্ছে গরম কাতর। তবে অ্যান্টিমক্রুটের ব্যাপারটা হলো কি, সূর্যের উত্তাপেও এদের কিছু লক্ষণগুলো বৃদ্ধি পায়, তবে শীতেই হচ্ছে বেশি এদের লক্ষণগুলো বৃদ্ধি পায়। এটা তবে কিছু ব্যাপারগুলো আপনার হচ্ছে রোদেও বা উত্তাপে বা গরমে বৃদ্ধি পায় অ্যান্টিমক্রুটে। তো নেট্রামিওরের ব্যাপারটা হলো বিশেষ করে সূর্যোত্তাপে যেটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে তার মাথা ব্যথা। তখন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মনে হবে হাজারটা হ্যামারিং দিয়ে তার মাথায় পিটানো হচ্ছে, এরকম একটা ব্যথা। ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, ঋতুবতী হয়েছে বা সবেমাত্র দেখা যাচ্ছে পিউবার্টি পেয়েছে, এমতো অবস্থায় এদের পুষ্টিহীনতার কারণে এই বাচ্চারা এদের মাথা ব্যথা হয়। ওরা যখন স্কুলে যখন থাকে, যেদিক থেকে সূর্য আসে সেই দিকে তার একটা বই অথবা একটা খাতা সে ধরে থাকে, যাতে সূর্যের তাপটা তার মাথায় না লাগে। এভাবে আমরা এই অ্যান্টিমক্রুটের সাথে নেট্রামিওরের সহসায় পার্থক্য করে নিতে পারি। ঠিক আছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা অ্যান্টিমক্রুট রেমেডিটি ACLN স্যার এলএন স্কুল থেকে পড়ছিলাম। আমরা এর যে ফিজিক্যাল জার্নালটা দেখলাম যে এখানে যে তার সূর্যের উত্তাপে যে সে সহ্য করতে পারে না, এটার সাথে প্যাকেসিস নেট্রামিওর পার্থক্য। এখন আমরা যে সে সাঁতার কাটলেও পানিতে সর্দি কাশি লেগে যায়। হ্যাঁ, সাঁতার কাটলে বা জলে পড়লে হচ্ছে সর্দি কাশি হয়, এই একটা ব্যাপারগুলো দেখুন। রাস্টক্সের ব্যাপারটা যেটা বলা হয়েছে, রাস্টক্সের ব্যাপারগুলোতে আমরা রাস্টক্স যখনই আমরা দেখি তখনই ব্যাপারটা কি হয়, এর ব্যথা হচ্ছে সঞ্চালনে হ্রাস পায়। অর্থাৎ কি হয়, নড়লে চড়লে কমে যায়, তবে যখন প্রথম নড়াচড়া হয় তখন কিন্তু আবার বৃদ্ধি পায়। এদের হচ্ছে যেখানে ব্যথা হবে সেখানে চাপটা সহ্য হবে না। ঠিক আছে, কি হবে না? চাপ সহ্য হবে না। তাহলে চাপ সহ্য হবে কার? ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া কি হবে? সঞ্চালনে বৃদ্ধি পাবে কিন্তু চাপে আরাম পাবে। আর এই যে আপনার ঠান্ডা লাগার একটা প্রবণতা, যে কথাটা যেটা বলা হয়েছে সর্দি কাশি, এই রাস্টক্সের হচ্ছে সন্ধ্যার সময় কাশি বৃদ্ধি পায়, কাশি শুষ্ক, এটা ঠান্ডা জল খেলে বাড়ে। জ্বরের শীতের পূর্বে বা শীতের সময় কাশি হয়। জ্বরের তাপমাত্রায় আমবাত বেরোয়, আমবাত বুঝি, আমবাত বেরোয়। এই যে দেখা যাচ্ছে গা চুলকালে চাকা চাকা যেটা হয় না, এটাকে চাকা চাকা যে আপনার হচ্ছে একরকম যে উদ্ভিদ যেটা জন্মায়, এটাকে আমবাত বলে। হ্যাঁ স্যার, এটা অ্যালার্জি, মানে এটা ডাস্ট অ্যালার্জিতে বেশি জিনিসগুলো হয়, মানে শরীর দাগড়া দাগড়া হয়ে ফুলে যায়। হ্যাঁ, শুধু ডাস্ট অ্যালার্জিতেই হয় না, ডাস্ট অ্যালার্জিতেও হয় না, এটা পেটে কৃমির জনিত কারণে হয়। তারপরে অ্যালার্জি যদি তার ব্লাড অ্যালার্জি বেশি হয়। আচ্ছা, এই যে আপনারা যারা আছেন, হ্যাঁ একটা কথা বলে, আকলিমা ম্যাম সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, ওই যে কথায় আছে না, গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন, কথা নিয়ে আসলে কথা চলে আসে। মূলত আমাদের গায়ে যে অ্যালার্জি যেটা হয়, চুলকানি যেটা হয়, চর্মরোগ যেটা হয়, এটার পিছনে দায়ী কে জানেন? স্যার, এটা ব্লাড। শুধু ব্লাডই না, আমরা তো মনে করেন যে ইএসআর এর পরিমাণ বেড়ে গেছে, মানে এই অবস্থা। ইএসআর কখন বাড়ে? শরীরের মধ্যে। হ্যাঁ, এর পিছনে অন্যতম প্রধান, হ্যাঁ লাইনে এসেছে, পেটের পরিবেশটা যদি মানে নষ্ট হয়, মানে আমাদের গাট হেলথ যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রেই আসলে অ্যালার্জিটা বেশি হয়।
জি, এই যে জ্ঞানী মানুষের কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের থ্যাংক যেগুলো ইউ। স্কিন ডিজিজ, এই স্কিন ডিজিজের জন্য দায়ী হচ্ছে বিভিন্ন রকম পরজীবী। কি জীবী? জি স্যার। পরজীবী, ঠিক আছে। তো পরজীবী কারা? আমাদের পেটে হচ্ছে অজস্র ব্যাকটেরিয়া আছে, যেগুলো হচ্ছে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া গুলো আমাদের ডাইজেশনে খুব হ্যাঁ, সহায়ক। এত কঠিন করে বললে হবে? সহজ করে। যারা নিজে ইনকাম করে খেতে পারে না, অন্যের ইনকাম খায়। জি জি জি। যারা নিজেরা জীবিকা নির্বাহ করতে পারে না, অন্য দেখা যাচ্ছে উপার্জন করে নিয়ে এসে দিবে, বসে দিয়ে খাবে, এটা পরজীবী। ঠিক পরজীবী, আছে। জি জি আপনি খাবার টাবার খাচ্ছেন, কৃমি পেটের মধ্যে বসে খাচ্ছেন, পরিশ্রম করে নিয়ে এসে আপনি চিবিয়ে টিবিয়ে দিচ্ছেন, ওই খাচ্ছে। ঠিক আছে। জি। তো আমাদের এই শরীরে যেগুলি স্ক্রিন ডিজিজ, এর পিছনে হচ্ছে এই যে আপনার পরজীবী গুলো প্রয়োজন। এটা ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটাই আছে। ঠিক আছে। জি জি। তো আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে অন্ত্রে ঝামেলা সৃষ্টি করে যখন কে। এখন ব্যাপারটা হলো এই যে হোমিওপ্যাথি এই জায়গা গিয়ে তো এমন জায়গায় গেলেন আকলিমা ম্যাম, আপনাকে যে কি বলবো, হোমিওপ্যাথি তো আসল জায়গাতে আপনি হাত দিয়ে দিচ্ছেন। কি করলাম স্যার? কিছু ভুল করে ফেললাম? ব্যাপারটা হচ্ছে রোগটা হলো কি, রোগটা হচ্ছে আমাদের জীবনী শক্তির বিশৃঙ্খলা অবস্থা। জি স্যার। জীবনী শক্তি যখন রোগ শক্তি দ্বারা মানে আক্রান্ত হয়। মানে আক্রান্ত আক্রান্ত যখন হয়। হয়, তখন কি করে জীবনী শক্তি সর্বপ্রথম আমাদের দেহের সর্বোচ্চ বড় যেটা অর্গান, যেটা সর্বোচ্চ স্কিন, শক্তি দিয়ে এখানে হচ্ছে, চেষ্টা করে। জি জি একটু শুনুন, জি জি। এখানে রোগ লক্ষণ প্রকাশ পায়। তাহলে রোগের হচ্ছে প্রকাশ হচ্ছে কোথায়? শরীরের বহিরাংশ। রোগের প্রকাশ, আচ্ছা শরীরে বহিরঙ্গ। স্যার। আচ্ছা, তাইলে এটা যখন যখন হবে, যখন দেখুন প্রথমে কিন্তু সৃষ্টি হলো কোথায়? আমাদের অন্ত্রে। অন্ত্রে পরজীবী আমাদের যে কৃমি, সেটা যখন দেখা যাচ্ছে যে ঝামেলা সৃষ্টি করতেছে, তখন মনে করেন যে আমার দেহের মধ্যে একটা অস্ত্র লাগবে, সেই অস্ত্রের জন্য হাতকে বাড়া দিচ্ছে জীবনী শক্তি। কোথায়? স্কিন ডিজিজে। এখন স্কিনে তো আপনি কি দিলেন? মলম মারলেন। তাহলে কি ওই অন্ত্রে গিয়ে মলম যে পৌঁছাবে? না। তাহলে কি সঠিক অস্ত্র যদি না যদি পান, তাহলে এই যে মলম অয়েন্টমেন্ট যে মারলাম, এটা মারাতে কি হবে? আমার জীবনী শক্তি যে অস্ত্র দরকার, সেই অস্ত্রটা সে আর পেল না। তখন কি করবে? ওই যে আপনার রোগ শক্তি তো ওর সাথে যুদ্ধ করতে আছে, জীবনী শক্তি আস্তে আস্তে যত দুর্বল হতে থাকবে, সে তত বড় অস্ত্র চাইতে থাকবে। আগে মনে করেন একটা শরীর দরকার, শরীর আপনি দেননি, জীবনী শক্তি রোগ শক্তির সাথে আরো যুদ্ধ করতে করতে আরো তো দুর্বল হয়ে যাচ্ছে। তখন তার একটা দরকার কি, মনে করেন একটা রামদা দরকার, রামদাও মনে করেন দেননি। তখন তার মনে হয় পিস্তল দরকার, পিস্তল দিয়ে পিস্তলও দেননি, ভুল জিনিস দিয়েছেন, নিতে পারেনি। তখন কি করবে? তার পারমাণবিক অস্ত্র দরকার। ঠিক আছে। এইরকম ভাবে প্রথমে দেখা যায় গুরুত্বপূর্ণ অঙ্গে, যখন কম গুরুত্বপূর্ণ অঙ্গে যখন লক্ষণ প্রকাশ করে, তখন সঠিক জিনিস না পড়লে তখন এই রোগ লক্ষণ গুলো চাপা পড়ে আমাদের দেহের ভিতরে চলে যায়। ভিতরে চলে গিয়ে আমাদের দেহের বড় বড় অর্গান গুলোকে অ্যাটাক করে। এই অ্যাটাক যখন করে, তখন কি হয়? তখন মনে করেন বড় রকমের অসুখ হয়ে যায়, বড় রকমের সমস্যা। লিভার সিরোসিস হয়েছে, লিভার সিরোসিস হয়েছে। লিভার সিরোসিসের ট্রিটমেন্ট যখন সঠিক যখন হবে, তখন তার স্কিন ডিজিজ আসবে। স্কিন ডিজিজ হলে স্যার এটা তো সারছে, কিন্তু কেটেলে তো আর বাঁচি না, এইটা না বাঁচালে আর হবে না। ঠিক আছে। এই হলো হোমিওপ্যাথির অরিজিনাল কথাতে চলে গিয়েছিলেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, তাহলে আমাদের অন্ত্রে কিন্তু ঝামেলা সৃষ্টি কে করছে? কৃমি। পরজীবী। ঠিক আছে। পরজীবী গুলো ঝামেলা সৃষ্টি করছে। তাহলে এই ব্যাপারগুলোর দিকে আমরা বেশি লক্ষ্য রাখবো। আর রাস্টক্সের ব্যাপারটা দেখুন, রাস্টক্সের জিহ্বা শুষ্ক, জিহ্বার ডগায় লাল ত্রিভুজ চিহ্নের মতো থাকে। কি থাকে? তার জিহ্বাটা শোষালো বাহির করবে, মনে হচ্ছে সামনে ত্রিভুজের মতো হয়ে আছে। ঠিক আছে। এই ব্যাপারটা গুলো আমরা দেখে অ্যান্টিমক্রুডের সাথে এখানে সহসায় পার্থক্য করে নিতে পারবো। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার, খুব সুন্দর কথা বলছেন। জিহ্বা থেকে আমরা পার্থক্য করে করতে পারবো।
এন্টিং ফ্লুইডের জিহ্বায় হ্যাঁ, এবং সেই সাথে সাদা লেপ থাকবে। হচ্ছে কি, একটু একটু শুনুন, শেষ করে দিন। সেই সাথে এ রোগী মরতে চায়। কেন মরতে চায়? তার হাত পায়ের চাবানো কামড়ানো ব্যথা থাকে, সে তার ভালো লাগে না কোনো কিছু, সে অস্থির হয়ে যায়, ছটফট হয়ে যায়, সে মেজাজ হারিয়ে ফেলে মরে যাবো আমি, ওসব ওটা ভালো লাগে না। ঠিক আছে, এগুলি কিন্তু তাহলে যে অ্যান্টিমক্রোটা পাবেন। ঠিক আছে স্যার, জি স্যার, জি স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক সুন্দরভাবে আলোচনা করলেন। আমরা এন্টিপ্রোড রেমিডিটি এসিএলএন স্যার ইনস্টিটিউট থেকে পড়ছিলাম। এর তুলনামূলক আলোচনায় আমরা দেখলাম যে এই যে ঠান্ডা লাগা থেকে যে বা পানিতে পড়ে গেলে যে সর্দি লাগে, সেটার সাথে আমরা রাষ্ট্রীয় তুলনা শুনলাম। এখন আমরা হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি। আজকে একটু বেশি সময় লেগে যাচ্ছে, আজকে কি শেষ করতে পারবো স্যার? আজকে হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি। হেডেকের কথা বলা হচ্ছে, মাথা ব্যথা আফটার রিভার বাথিং, নদীতে গোসলের পর রিভার বাথিং, ফ্রম টকিং কোল্ড, ঠান্ডা লেগে, অ্যালকোহলিক ড্রিঙ্ক, মদ খেলে, ডিরেঞ্জড ডাইজেশন, হজম না হলে, অ্যাসিড টক খেয়ে, এবং ফ্যাট মানে চর্বি খেয়ে, ফ্রুট ফল খেয়ে, সাপ্রেসড ইরাপশন চর্মরোগ চাপা পড়ে। তাহলে মাথা ব্যথাটার কারণগুলো আমরা দেখলাম, নদীতে গোসল করে যদি মাথা ব্যথা হয়, ঠান্ডা লেগে যদি মাথা ব্যথা হয়, মদ খেয়ে মাথা ব্যথা হয়, খাবার হজম না হয়ে যদি মাথা ব্যথা হয়, টক খেয়ে মাথা ব্যথা হয়, চর্বি ও ফল খেয়ে মাথা ব্যথা হয়, উদ্ভেদ চাপা পড়ে মাথা ব্যথা হয়। মাথা ব্যথার কারণগুলো আমরা দেখলাম, এখানে কোনো তুলনা করতে বলা হয়নি। থ্রটে বলা হচ্ছে মিউকাস, মিউকাস মানে যে স্লেশার ব্যাপারে কি বলা হচ্ছে, থ্রট মানে গলার ব্যাপারে, যে মিউকাস ইন লার্জ কোয়ান্টিটিস ফ্রম পোস্টারিয়র নেয়ার্স বাই হকিং, মানে নাকের পশ্চাৎ অংশে, পোস্টারিয়র নেয়ার্স মানে নাকের পেছন দিক থেকে অনেক পরিমাণে শ্লেষ্মা জমে, যা হকিং কাশির মাধ্যমে বেরিয়ে আসে, হকিং কাশি। তো এখানে স্যার হকিং কাশিটা কিরকম স্যার বুঝতে পারছি না, এটা হকিং কাশিটা। হুপিং কাশি স্যার, হুপিং কাশি, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার কাশিকে হুপিং কাশি বলে। ওইটা এখানে কিন্তু ইংরেজিতে স্যার হকিং লেখা রয়েছে, বাংলাতে হুপিং হবে স্যার, এটা হকিং কাশি। হকিং জি স্যার। স্পেলিং এ ভুল আছে নাকি? কোথায় স্যার দেখি স্যার, আমি কাশি দেখছি স্যার, কাশিটা দেখছি। জি স্যার। আচ্ছা, তারপর আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাচ্ছি। স্যার এটা হুপিং কাশি স্যার, হুপিং কাশি। হুপিং কাশি স্যার, জি স্যার। হুপিং কাশিটা কি জি কাশি স্যার? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়, তো তখন জি জি নাকের পিছন দিকে অনেক পরিমাণে শ্লেষ্মা জমে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। রেসপিরেটরি সিস্টেমে চলে যাচ্ছি। লস অফ ভয়েস ফ্রম বিকামিং ওভার হিটেড, মানে শরীর অত্যন্ত গরম হয়ে যদি স্বর লুপ হয়, লস অফ ভয়েস কণ্ঠ সে হারিয়ে ফেলছে, কিসে থেকে? ফ্রম বিকামিং ওভার হিটেড, বেশি ওভারহিট হওয়ার জন্য, অত্যন্ত গরম হয়ে গেছিল শরীর, অত্যন্ত গরমের কারণে। তো হুপিং কাশি, এখানে স্যার হুপিং কাশি বলছে, ওখানে হকিং কাশি আর এখানে হুপিং কাশি। হুপিং কফটা এই বাই বিং ওভার হিটেড ইন দি সান অর ইন এ ওয়ার্ম রুম, সেখানে ওভারহিট হওয়ার কারণে তার কি কি দেখা দিল? তার কণ্ঠস্বর লুপ পাবে এবং তার হুপিং কাশি হবে রোদের তাপে বা গরম ঘরে থাকলে। আমরা এটা আগেও দেখেছি যে রোদের তাপে বা আগুনের উত্তাপে তার অ্যাগ্রাভেশন হয়। তো এখানেও দেখলাম যে তার ওভারহিটে তার কণ্ঠ হারিয়ে ফেলে, এরপর হুপিং কাশি হয় রোদের তাপ বা গরম ঘরে ওভারহিট হওয়ার কারণে। ফ্রম কোল্ড ওয়াশিং, মানে ঠান্ডা পানি দিয়ে ধৌত করলে তার এই যে হুপিং কাশিটা হয়। তো এখানে পার্থক্য করতে বলা হয়নি। আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনালে চলে যাচ্ছি। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বলা হচ্ছে গ্যাস্ট্রিক কমপ্লেন ফ্রম ওভার ইটিং। তো গ্যাস্ট্রিকের যে সমস্যা, হজমের গোলমালের সমস্যাটা কোথা থেকে হবে? ওভার ইটিং এর কারণে, বেশি খেয়েছিল। ওভার ইটিংটা এখানে সেকেন্ড গ্রেড। স্টোমাক উইক, তার যে হজম শক্তিটা দুর্বল থাকবে স্টোমাকটা। ডাইজেশন ইজিলি ডিস্টার্ব, সহজেই হজমে গোলমাল হয়। এ থিক মিল্কি হোয়াইট পুটিং অন দি টং, যেটা আমরা জানি যে ইনক্লুডের যেটা গ্রেট সিমটম, যে তার জিহ্বায় একটা পুরু প্রলেপ থাকবে। থিক মানে পুরু, মোটা। মিল্কি হোয়াইট মানে দুধের মতো সাদা, কুটিং একটা স্তর, প্রলেপ, অন দি টং। তাহলে অন দি টং মানে জিহ্বার উপরে দুধের মতো সাদা একটা মোটা থিক একটা প্রলেপ থাকবে। হুইচ ইজ দি রেড স্ট্যান্ড অফ দি রেমিডি, এই রেমিডি এটা কি?
এটাই রেড লাইন সিমটম এই রেমেডিটা, হুইচ ইজ দি রেড স্ট্যান্ড অফ দি রেমেডি। এই যে দুধের মতো সাদা জিহ্বায় মোটা প্রলেপ থাকবে, এই লক্ষণটা কিন্তু এই রেমেডির রেড স্ট্যান্ড সিমটম। রেড স্ট্যান্ড মানে একবারে যেটাকে বাংলায় বলেছেন যে মূল্যবান লক্ষণ, সবচেয়ে মূল্যবান লক্ষণ। ভেরি সাবজেক্ট টু সেঙ্কার সোর্স ইন দি মাউথ, মানে তার মুখে জারি ঘা হওয়ার একটা প্রবণতা থাকে। তো এখানে আর্জেন্টামনাইটিকাম সালফারের সাথে পার্থক্য করতে বলা হয়েছে স্যার, যে মুখে তার একটা জারি ঘা থাকে, এটা আর্জেন্টামনাইটিকাম এবং সালফারের সাথে স্যার। শেষ হয়ে যাবে, আর বেশি নেই স্যার। ব্যস্ত হয়ে পড়েছেন স্যার? আমি একটু ব্যস্ত হয়ে পড়ছি স্যার। আচ্ছা, তো আমি পড়তে থাকি স্যার। গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টিনাল এফেকশন ফ্রম ব্রেড অ্যান্ড পেস্ট্রি, তাহলে তার এই যে পাকাশয় অন্ত্রের গোলযোগের সমস্যাটা বাড়ে কি খেলে? রুটি ও পেস্ট্রি খেলে তার গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টিনাল এফেকশন মানে পাকাশয় অন্ত্রের গোলযোগের সমস্যা বাড়ে। এবং ফ্রম ব্রেড অ্যান্ড পেস্ট্রি, এবং সে রুটি ও পেস্ট্রি খেলে তার সমস্যা বাড়ে, এই যে হজমের সমস্যা। অ্যাসিডস স্পেশালি ভিনেগার, টক খেলে, বিশেষ করে ভিনেগার খেলে তার সমস্যা বাড়ে। সোর ওর ব্যাড ওয়াইন, টক বা পচা মদ খেলে, এটা আমরা আগেও দেখেছি। আর আফটার কোল্ড বাথিং, এটা আগে দেখেছি, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে। ওভার হিটিং, এটাও আগে দেখেছি। হোয়াট ওয়েদারও দেখেছি। তাহলে আমরা এরপরে কনস্ট্যান্ট ডিসচার্জ অফ ফ্ল্যাটাস আপ অ্যান্ড ডাউন ফর ইয়ার্স, বহু বছর ধরে উপরে নিচে অবিরত বায়ু নিঃসরণ, মানে ঢেকুরও ওঠে আবার বায়ু নিঃসরণও হয়, যেটা ফ্ল্যাটাস। তো কনস্ট্যান্ট ডিসচার্জ, এটা অবিরত হতে থাকে, মানে উপর দিয়েও তার ঢেকুরের মাধ্যমেও যায়, আবার পিছন দিক দিয়েও বায়ু নির্গত হয়। এটা কনস্ট্যান্ট মানে অবিরত, আর অবিরত বায়ু নিঃসরণ হয়, বহু বছর ধরে এটা হতে থাকে, ফর ইয়ার্স। বেলচিং, টেস্টিং অফ ইনজেস্টা, অজীর্ণ ভুক্ত দ্রব্যের স্বাদযুক্ত উদ্গার। এই যে ঢেকুরটা যে হয়, এই ঢেকুরের সাথে অজীর্ণ ভুক্ত দ্রব্যের স্বাদযুক্ত, মানে যে খাবারটা খেয়েছে সেটারই স্বাদ পায় ঢেকুরের মধ্যে, সেই খাদ্যটারই খাবারেরই স্বাদ পায় অজীর্ণ অবস্থা। আর মিউকাস ফ্রম এনাস, এই যে মলদ্বারে শ্লেষ্মা বের হয়, মলদ্বার থেকে শ্লেষ্মা বের হয়। ইচুরাস, ওজিং, স্টেইনিং, ইয়েলু, তাহলে এই যে ওই শ্লেষ্মাটা ক্ষতকর, চুইয়ে চুইয়ে পড়ে, ওজিং, ইচুরাস, ওজিং, স্টেইনিং, ইয়েলু, এবং সেটা হলুদ রঙের, কাপড়ে দাগ হয়। মিউকাস পাইলস অর স্টেইনিং ইয়েলু, মানে কাপড়ে হলুদ দাগ হয়। এই যে মলদার থেকে যে শ্লেষ্মাটা পড়ে, এটা কাপড়ে লাগলে হলুদ দাগ পড়ে, এবং মিউকাসটা তার মিউকাস পাইলস মানে অর্শ রোগেও, তার অর্শ রোগ থাকলে সেখানে শ্লেষ্মা বের হয় সেখান থেকে। তো আমরা স্যার ফ্রি হলে বলবেন স্যার। এক্সট্রিমিটিসে চলে যাচ্ছি। লার্জ হর্নি কর্ন অন সোলস অফ ফিট, তাহলে লার্জ হর্নি কর্ন মানে বড় বড়, মানে হর্নি কর্ন মানে করাজুর, লার্জ হর্নি কর্ন মানে বড় বড় করা পরে, কাঁটাযুক্ত, শিঙের মতো, হ্যাঁ, পায়ের তলায়, অন দি ফিট, লার্জ হর্নি কর্ন অন সোল অফ ফিট, মানে পায়ের তলায় শিঙের মতো, এই যে পশুর শিঙের মতো কাঁটাযুক্ত বড় বড় করা হয়, কাঁটাযুক্ত করা, বড় বড় করা হয়। এটা জেনারেল বালবুলাসে রয়েছে। ভেরি সেন্সিটিভ হোয়েন ওয়াকিং, এই যে পায়ের তলায় বড় বড় করা পরে, এটা কিন্তু হাঁটলে ভীষণ যন্ত্রণা হয়। স্পেশালি অন স্টোন পেভমেন্ট, মানে কি? এই যে রাস্তা, যেটা এই যে পিচ ঢালাইয়ের রাস্তা, এটা আমরা যেটা বানাই, এটা পেভমেন্ট বলে। এই যে স্টোন পেভমেন্ট, এইটার উপরে, এই পাকা রাস্তার উপরে যখন সে হাঁটে, যেটা পাথরের তৈরি, তখন সে বেশি ব্যথা পায় এই যে করার কারণে। আর নোস্ট্রিল অ্যান্ড লেবিয়াল কমিশিউস সোর, ক্র্যাকড অ্যান্ড ক্রাস্টি, তাহলে নোস্ট্রিলস অ্যান্ড লেবিয়াল কমিশিউস সোর, নাক এবং ঠোঁটের সংযোগস্থলে, নাক এবং ঠোঁট এই দুটার মাঝখানে যে জায়গাটা ক্ষতবোধ, ফাটা ফাটা ঘা হয়, তাতে মামরি পড়ে। নাক এবং ঠোঁটের সংযোগস্থল, যেটা নাক এবং ঠোঁটের মাঝখানে যে জায়গাটা, সেখানে কি হয়? ক্ষতবোধ, মানে ঘায়ের মতো ফাটা ফাটা, মানে ক্ষতকর একটা ঘা হয়, যাতে মামরি পড়ে। আর এখানে পার্থক্য বলতে বলছে রেনাকুলাস বালবুলাসের সাথে। স্কিন চ্যাপ্টারে বলা হচ্ছে চামড়ায় অস্বাভাবিক মাংস হওয়ার প্রবণতা, ডিসপোজিশন টু অ্যাবনর্মাল গ্রোথ স্কিন।
দেখুন, তাহলে আমাদের এখানে পার্থক্য করতে বলা হয়েছে আর্জেন্টাম নাইটিকামের সাথে, না মুখের ঘা হওয়ার প্রবণতা। আর্জেন্টাম নাইটিকাম আমরা দেখে এসেছি এর আগে। আর্জেন্টাম নাইটিকামের পেশেন্ট দেখতে কেমন হয় মনে আছে কারো? মনে তো নাই স্যার তো। আচ্ছা, আর্জেন্টাম নাইটিকামের পেশেন্ট হচ্ছে শুষ্ক, শীর্ণ আর অকাল বার্ধক্যের একটা চেহারা। ঠিক আছে? কেমন থাকে? শুষ্ক, শীর্ণ এবং অকাল বার্ধক্যের চেহারা। অ্যান্টিমক্রুড কেমন? একটু মোটা হওয়ার প্রবণতা। তারা একটু মোটা, পার্থক্যটা পেয়ে গেলাম। জি স্যার, জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার, জি স্যার। একটা ব্যাপার, এখন দেখুন অ্যান্টিমক্রুড পেশেন্টের হচ্ছে আর্জেন্সি অফ স্টুল থাকে কোথাও, যখন বিশেষ কোনো কাজে যাবে তার আগে, সে থিয়েটার হোক, মিটিং হোক, ক্লাস হোক, পরীক্ষার আগে হোক, তার হচ্ছে বারবার হচ্ছে পায়খানার বেগ থাকে। এবং সে অত্যন্ত মিষ্টি খেতে পছন্দ করে, মিষ্টি প্রিয় মানুষ। ঠিক আছে? এই লক্ষণগুলো থেকে আমরা সহসায় তাহলে দেখা যাচ্ছে যে অ্যান্টিমক্রুডের সাথে পার্থক্য করে নিতে পারছি। ঠিক আছে স্যার? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। তার পরবর্তীতে দেখুন সালফারের ব্যাপারটা যদি বলি, সালফারের এখানে আমাদের আর একটা ব্যাপার জানা দরকার ছিল। মুখে জারি ঘা বলতে কি বোঝানো হচ্ছে? মুখে এক রকমের ঘা হয়, সেটা দীর্ঘদিন থাকে, সহসায় ভালো হয় না। যে ঘাটা সহসায় ভালো হতে চায় না, শুকাতে চায় না, একে জারি ঘা বলে। হ্যাঁ, যে ঘা হওয়ার একটা প্রবণতা যেটা থাকে, সেটা হচ্ছে সালফারের যদি ঘা যদি হয়, তাহলে সালফারের পেশেন্ট গুলো আসলে আমরা প্রথমে দেখে নিব কি, সালফারের ঠোঁটটা দেখবো। সালফারের ঠোঁটটা লাল টুকটুকে হবে, মনে হয় লিপস্টিক দিয়ে আসছে, লাল লিপস্টিক। ঠিক আছে? সালফারের পেশেন্ট, এবং সে অপরিষ্কার অপরিচ্ছন্ন তো বেশি থাকে। এরা শুধুমাত্র শারীরিক ভাবেই যে অপরিষ্কার সেটা না, মানসিক ভাবে একটু অপরিচ্ছন্ন, সহসায় মানুষকে গালি দেয়, নোংরা কথা বলে। এটা হলো অবস্থা। তাদের স্নানে অনিচ্ছা থাকে। এখানে অ্যান্টিমক্রুডেও আছে, এরও আছে। কিন্তু অ্যান্টিমক্রুডের ব্যাপার আর এর ব্যাপারগুলোর মধ্যে দেখুন হচ্ছে, অ্যান্টিমক্রুডের জিহ্বা যখন দেখবেন তখন দেখা যাচ্ছে এর উপর সাদা আস্তরণ দুধের প্রলেপ করে আছে। আর এর ঠোঁটের দিকে দেখবেন, সালফারের ঠোঁটের দিকে দেখবেন, ঠোঁটটা দেখবেন লাল টকটকে। তাহলে একটা ঠোঁট দেখলে একটা জিহ্বা দেখবেন, সহসায় ডিফারেন্স করে ফেলে দিতে পারবেন। জি ঠিক স্যার। আছে? দুইটা শীতকাতরের পেশেন্ট। ঠিক আছে, তবে সালফারে ঘা যদি থাকে, তবে সালফারে ঘায়ে সেখানে জ্বালা থাকবে, জ্বালা, জ্বালা থাকবে, মনে রাখতে হবে। অ্যান্টিমক্রুডের ক্ষতে জ্বালা নাও থাকতে পারে, কিন্তু আপনার সালফারের ক্ষততে জ্বালা থাকবে। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, জি এই স্যার। হলো অবস্থা। তার পরবর্তীতে আর একটা কোথায় জানি বলা হয়েছে, রেনাল কিউলাস বালবা, না? জি স্যার। আচ্ছা, রেনাল কিউলাস বালবার এখানে কি বলা হয়েছে, কোথায় কোটেশনটা দেওয়া হয়েছে একটু এই বলুন স্যার, তো। পায়ের তলায় বড় বড় পরা, লম্বা লম্বা আচ্ছা শিঙের, দেখুন, পায়ের তলায় শিঙের মতো কাঁটাযুক্ত বড় বড় পরা। আচ্ছা, আমরা জানি যে করার জন্য একটাই ওষুধ, সেটা কি? অ্যান্টিম গ্রুপ। এই একটাই জানি, কিন্তু না, এটা ছাড়া আরো ওষুধ আছে। আমাদের অ্যানাগালিস আছে, রেনালকুলাস বালবা আছে। তবে এই যে এখানে সিংহের মতো যদি বলা হয়, তাহলে রেনালকুলাস বালবার কথা আমরা মনে করব। আর বিশেষ করে সব রকমের করার জন্য দেখতে অ্যান্টিম গ্রুপ ভালো কাজ করে। অ্যান্টিম গ্রুপ দিয়ে কাজ হচ্ছে না, দেখছেন যে সিংহের মতো কাঁটাযুক্ত হচ্ছে, আপনার হচ্ছে আছে, তখন রেনালকুলাস বালবা দেখবেন। রেনালকুলাস বালবার পেশেন্টের পায়ের তলাতে এই আপনার কর্ন থাক আর যাই কেন না থাক, এর হচ্ছে বুকে একটা ব্যথার একটা প্রবণতা থাকবে। মানুষের হাত পায়ে ব্যথা হয়, এর বুকে ব্যথা হয়। বুকের ব্যথা জনিত দেখা যায় বাত, যেটা আমরা বলি, এটার জন্য রেনালকিউলাস বালবা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তাহলে এখানে দেখুন পায়ের তলাতে হচ্ছে আপনার হচ্ছে শিঙের মতো কড়া পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে বুকে চাপ বোধ বা বুকে ক্ষতবোধ, ঠিক আছে, থ্যাতলানো ব্যথা। ঠিক আছে? এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। এই আহ, এই যে এখানে যেমন দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে এই অবস্থাতে দেখা যাচ্ছে যে আমরা পাবো আর কি। ওর ক্ষত, ওর যেই অসুখ কেন না থাকে, সাথে ওর বুকের ব্যথা নিয়েই আসবে। রেনাল কিউলাস বালবার পেশেন্ট বলবে যে আমার বুকে ব্যথা করে। তার এই যদি দেখুন, আপনার হচ্ছে অ্যান্টিমক্রুডে বুকে ব্যথার কথা বলবেন, আর এখানে বুকে ব্যথার কথা বলবেন।
আপনি সহসায় পার্থক্য করে নেবেন। ঠিক আছে না স্যার? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা তাহলে আমাদের অ্যান্টিব্রুট রেমেডিটির পরবর্তী চলে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে। আমরা এক্সট্রিমিটিসটা দেখলাম, আর স্কিনে দেখলাম যে তার ডিসপোজিশন টু অ্যাবনর্মাল গ্রোথ অফ দি স্কিন, চামড়ায় অস্বাভাবিক মাংস হওয়ার প্রবণতা, অস্বাভাবিক অ্যাবনর্মাল গ্রোথ অফ দি স্কিন, স্কিনটাতে একটা অস্বাভাবিক একটা গ্রোথ হয়, চামড়ায় অস্বাভাবিক মাংস হয়ে যায়। এবং ফিঙ্গার নেল ডো নট গ্রো র্যাপিডলি, তার যে এই যে নখগুলো শীঘ্র বাড়ে না। ফিঙ্গার নেল ডো নট গ্রো র্যাপিডলি, আঙ্গুলের নখ শীঘ্রই বাড়ে না। অন্যরা স্বাভাবিকভাবে যেরকম অন্যদেরগুলো বাড়ে, তারটা সেরকম নখ বাড়ে না। আমরা নখ কাটি, প্রতি সপ্তাহে নখ কাটতে হয়, নখ না হলে অনেক বড় হয়ে যায়, কিন্তু তার নখটা বেশি বাড়ে না অ্যান্টিব্রোডের। ক্রাস্ট নেলস গ্রো ইন স্প্লিটস লাইক ওয়ার্ডস উইথ হর্নি স্পটস, মানে এই যে থেতলানো নখ বিভক্ত আঁচিলের ন্যায় বৃদ্ধি পায়, নখগুলো থেতলানোর মতো হয় এবং বিভক্ত আঁচিলের মতো বেড়ে ওঠে, যা শিঙের মতো দেখতে হয়, মানে নখগুলো তার মানে ভাঙ্গা বিভক্ত আঁচিলের মতো বৃদ্ধি পায়, যা শিঙের মতো দেখা যায়। তো এখানে পার্থক্য করতে বলা হয়নি। রিলেশনশিপে বলা হয়েছে যে কমপ্লিমেন্টারি হলো স্কুইলা আর সিমিলার, এটা সাদৃশ্যপূর্ণ হলো ব্রায়োনিয়া, ইপিকা, ক্লাইকো, পালসেটিলা। ইন গ্যাস্ট্রিক কমপ্লেনের ক্ষেত্রে এগুলোর সাথে পার্থক্য করতে বলা হচ্ছে অ্যান্টিব্রোডে। ব্রায়োনিয়া, ইপিকা, ক্লাইকো, পালসেটিলা আর আমাদের অ্যান্টিব্রোড, এরও গ্যাস্ট্রিক কমপ্লেনের ক্ষেত্রে আমরা পার্থক্য করবো। ফলোস ওয়েল, পরবর্তী মেডিসিন বলা হচ্ছে আফটার অ্যান্টিব্রোড, পালসেটিলা, মার্কসল, সালফার। তো এগুলোর পরে অ্যান্টিব্রোড ব্যবহার করতে বলা হয়েছে। আফটার অ্যান্টিব্রোড, অ্যান্টিব্রোডের পরে পালসেটিলা, মার্কসল, সালফার আসবে, তাই না স্যার? আফটার অ্যান্টিব্রোড, পালসেটিলা, মার্কসল, সালফার, অ্যান্টিব্রোড প্রয়োগের পরে পালসেটিলা, মার্কসল, সালফার আসতে পারে। তো আমরা একটু রিভিউ করে আমরা শেষ করে দিব। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড সিমটমগুলো আর একটু পরে শেষ করে দিব। আমরা দেখেছিলাম যে তার যে একবারে স্যার যেটা বলেছেন যে রেড লাইন সিমটম, জিহ্বায় সাদা পুরু দুধের মতো সাদা পুরু লেপ থাকবে, এটা নরেন্দ্রনাথ স্যারও বলেছেন। স্থূলদেহ, জিহ্বায় সাদা পুরু লেপ, খাবারে অরুচি, খাবারের পরপরই বমি হয় তার, ক্রোধ, কন্দন, বিরক্তি, বিষণ্ণতা, গোসল অসহ্য, এটা আমরা দেখেছি। আর আফটার হিট অফ সান অর ফায়ার, মানে রোদের তাপে বা আগুনের তাপে শরীর গরম হলে তার এগ্রাভেশন হয়। আর এরপর রয়েছে একটা ইনক্লিন টু গ্রো ফ্যাট, মোটা হওয়ার একটা প্রবণতা রয়েছে ক্যালকেরিয়া কার্ভের সাথে, এটা পার্থক্য করতে বলা হয়েছে। ক্যান নট বেয়ার টু বি টাচড অর লুকড এট, তার দিকে কেউ তাকিয়ে থাকুক বা তাকে স্পর্শ করুক, এটা সে সহ্য করতে পারে না। গ্রেট স্যাডনেস তো রয়েছে, অত্যন্ত বিষণ্ণতা রয়েছে এটা। তারপর রয়েছে ক্যান নট বেয়ার দি হিট অফ সান, সূর্যের তাপ সহ্য করতে পারে না। আর এক্সাস্টেড ইন দি ওয়ার্ম ওয়েদার, এবং গরম আবহাওয়ায় সে অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। অ্যাভারশন টু কোল্ড বাথিং, আমরা আগেও দেখেছি, গরম বা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে না, অ্যাগ্রাভেশন হয়। আর তারপর এ থিক মিল্কি হোয়াইট পুটিং অন দি টাং, যেটা একটা মোটা দুধের মতো সাদা লেপ তার জিহ্বার মধ্যে থাকে, প্রলেপ। হুইচ ইজ দি রেড স্ট্যান্ড অফ দি রেমিডি, যেটা এই রেমিডিটি রেড স্ট্যান্ড, হ্যাঁ, তার একটা বিশেষ বৈশিষ্ট্য বা চেনার মতো, জিহ্বার উপর দুধের মতো সাদা পুরু লেপ। আর ভেরি সেন্সিটিভ হোয়েন ওয়াকিং, এই যে তার যে পায়ের তলায় যে বড় বড় কাঁটাযুক্ত শিঙের মতো করা হয়, হাঁটলে ভীষণ যন্ত্রণা হয়, বিশেষ করে পাথর দেওয়া রাস্তায়, পাথরের যে তৈরি করা রাস্তায়, পেভমেন্টে। আর আমরা এ পর্যন্তই ছিল আমাদের ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড। তো স্যার তাহলে শেষ করে দিই এখানে স্যার। জি স্যার, আজকে শেষ করে দিন স্যার, যারা ক্লাসে জয়েন